Last class we decided about some basic thing about SHM, SHM a differential equation. We discussed about the solution of SHM equation. আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে কি করে সিম্পল হারমোনিক মোশন আসা যায় সেটাও দেখেছিলাম আগের দিন, এবং আগের দিন আমরা স্প্রিং এর প্রবলেমগুলো দেখেছিলাম। স্প্রিং কে কাটলে কি হয়, তার টাইম পিরিয়ড t = 2π√k/m হয়। যতক্ষণ না একটা স্প্রিং এর কে চেঞ্জ হচ্ছে ততক্ষণ স্প্রিং এর টাইম পিরিয়ডের উপর কোনো ইফেক্ট পড়ে না। যদি কে চেঞ্জ হয় দেন ইউ ক্যান ফাইন্ড দ্য চেঞ্জেস অফ টাইম পিরিয়ড। যেমন একটা স্প্রিংকে যদি দুটো ভাগে ভাঙা হয়, কাটা হয়, তাহলে কে এর ভ্যালু ডাবল হয়ে যায়, সেক্ষেত্রে টাইম পিরিয়ড উইল বি এফেক্টেড। ওকে, আজকে আমরা আলোচনা করব বিশেষ কতগুলো টাইপের এসএইচএম। ফার্স্টে আমরা আলোচনা করছি টরসোনাল পেন্ডুলাম। হোয়াট ইজ টরসোনাল পেন্ডুলাম? যদি কোনো একটা পেন্ডুলাম এরকম থাকে যে একটা স্টিফ কোনো রডের সাহায্যে কোনো একটা চাকতি বা এরকম কিছু রেগুলার শেপ সাইজকে আটকে দেওয়া হয় এবং তাকে এভাবে ঘোরানো হয়, মোচড় দেওয়া হয়, টুইস্ট করা হয়। যদি আমরা টুইস্ট করি দেন এই রকম পেন্ডুলামকে আমরা বলবো টরসোনাল পেন্ডুলাম। টরসোনাল পেন্ডুলাম হবে কি, মানে টুইস্ট করব। একটা মোটা বিম অফ রড আছে, তাকে টুইস্ট করব। উই ক্যান নট টুইস্ট, বাট উই ক্যান টুইস্ট বাট ইউজিং সাম কাইন্ড অফ মেশিন। আমরা হাত দিয়ে তাকে টুইস্ট করতে পারবো না, এটাকে হয়তো হাত দিয়ে টুইস্ট করতে পারবো বাই সাম অ্যাঙ্গেল, থিটা, কিছু অ্যাঙ্গেল দিয়ে টুইস্ট করব। যেমন দেখবে অনেক সময় রড গুলো টুইস্টেড রড থাকে, কোনোদিন দেখবে স্ট্রাকচারে টুইস্টেড রড। টুইস্টেড রড গুলো কি করে করা হয়, যদি বা নর্মালি রডকে টুইস্ট করা যায় না, বাট যদি তুমি তাকে প্রচন্ড হিট দাও তাহলে তার টেম্পারেচার ইনক্রিজ করবে, তাদের মধ্যবর্তী যে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্স আছে সেগুলো একটু লুজ হবে, দেন ইউ ক্যান টুইস্ট দ্য রড। এখানে আমরা সেরকম টুইস্টের কথা বলছি, উই আর টকিং অ্যাবাউট টুইস্ট। আমরা এরকম করে দোলনের কথা বলছি না, উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট কাইন্ড অফ। ওকে, আমরা এখানে টুইস্টের কথা বলছি। টুইস্ট, আমরা টুইস্ট করবো, উই উইল টুইস্ট ইট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছ সাম এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আছে, তার মধ্যে আমি একটা কোনো চাকতিকে রেখেছি, এটা অবভিয়াসলি হেভি থাকবে এবং তার মধ্যে এরকম একটা রড আছে। এবং যদি আমি এখানে টুইস্ট করতে চাই ওকে, তাহলে এখানে আমাকে টর্ক ক্রিয়েট করতে হবে, টর্ক। এবং এই টর্কটাকে দেওয়া হয় এই দ্বারা, টাউ শুড বি ইকুয়ালস টু মাইনাস সি থিটা, যেখানে সিটা কি না, তো টরসোনাল কনস্ট্যান্ট বা টুইস্টিং কোএফিসিয়েন্ট। মানে কি, আমি কোনো একটা বডিকে যেমন ইচ্ছা তেমন টুইস্ট করতে পারবো না, উই ক্যান নট টুইস্ট দেম। টুইস্ট করার একটা লিমিট থাকবে। এবার ডিপেন্ডেন্ট করছে কোন বডি। স্টিল থাকলে তার টুইস্টিং আলাদা হবে, কপার থাকলে তার টুইস্টিং আলাদা হবে। সো ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এর টুইস্টিংটা বিভিন্ন রকমের হবে। সেই জন্য সিটা হচ্ছে কনস্ট্যান্ট আর টাউ ইকুয়ালস টু মাইনাস সি থিটা, যেখানে থিটাটা হচ্ছে কত অ্যাঙ্গেলে তাকে তুমি টুইস্ট করছো, ঘোরাচ্ছ। আর আমরা জানি টাউ টর্ক ইকুয়ালস টু কত হয়, আই ইন্টু আলফা। টর্ক মানে কত হয়, আই ইন্টু আলফা। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আলফা শুড বি ইকুয়াল টু মাইনাস সি আই থিটা। আলফা ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস সি বাই আই থিটা। এই যে আলফা ইকুয়ালস টু মাইনাস সি আই বাই থিটা, ইফ উই লুক এট দ্য ইকুয়েশন, আমরা এসএইচএম এর ইকুয়েশন জানি যে whenever a particle having some acceleration a that is proportional to or equal to minus omega square x, then the particle is said to be executing SHM. In this case also you can find that alpha being angular acceleration and theta being angular displacement. So আমি যদি ইকুয়েশনটাকে কম্পেয়ার করতে চাই with this equation, you can find that alpha equals to, if we write the same equation, minus c by I theta, you can find that এখানে নর্মালি অ্যাক্সেলারেশন যে ভূমিকা পালন করছে, এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সেই ভূমিকায় পালন করছে, ইফ ইউ ক্যান ফাইন্ড দিস। এন্ড এখানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট যে ভূমিকা পালন করছে, ভাই এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেম ভূমিকায় পালন করছে। তাহলে এটাকে যদি বলি আমরা লিনিয়ার এসএইচএম, এটাকে বলবো আমরা অ্যাঙ্গুলার এসএইচএম। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ অ্যাঙ্গুলার এসএইচএম, নাথিং বাট অ্যাঙ্গুলার এসএইচএম। তাহলে আমরা এখান থেকে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার এসএইচএমটা বুঝলাম। হোয়াট ইজ অ্যাঙ্গুলার এসএইচএম? অ্যাঙ্গুলার এসএইচএম ইজ নাথিং বাট, আমরা লিনিয়ার এসএইচএম এর ক্ষেত্রে যেমন দেখছি এটা হবে, অ্যাঙ্গুলার এর ক্ষেত্রে কি হবে, আলফা ইকুয়ালস টু মাইনাস সি বাই আই থিটা হবে। সব সেম থাকবে, শুধুমাত্র লিনিয়ার অ্যাক্সেলারেশনটা কি হয়ে যাবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এন্ড লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা কি হয়ে যাবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট।
বাকি যেমন ছিল ভাই সেরকমই থাকবে তোমার, উইল নট চেঞ্জ। তাহলে আমরা কম্পেয়ার যদি এখানে করতে চাই, সো ওমেগা স্কয়ার শুড বি ইকুয়াল টু সি বাই আই। সো কম্পেয়ারিং উই ক্যান রাইট ওমেগা স্কয়ার ইকুয়ালস টু সি বাই আই এন্ড ওমেগা শুড বি ইকুয়ালস টু কত, রুট আন্ডার সি বাই আই, যেখানে সি হচ্ছে কি টুইস্টিং কোএফিসিয়েন্ট এন্ড আইটা কি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। আমরা জানি ক্লাস ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম টাউ ইকুয়ালস টু কত হয় আই আলফা, আইটা কি হয় মোমেন্ট অফ ইনারশিয়া, তাই তো টাউ ইকুয়ালস টু আই আলফা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওমেগা ইকুয়াল টু রুট আন্ডার সি বাই আই। আর আমরা কি জানি স্যার টাইম পিরিয়ড মানে কত হয়, টাইম পিরিয়ড মানে কত হয় 2 পাই বাই ওমেগা। তো টাইম পিরিয়ড মানে 2 পাই বাই ওমেগা যদি লিখে দাও তুমি, তাহলে ওমেগার ভ্যালু যদি বসিয়ে দাও, তাহলে ওমেগা কত হবে স্যার রুট আন্ডার, তাহলে টাইম পিরিয়ড শুড বি ইকুয়াল টু রুট আন্ডার আই বাই সি, ইয়েস অর নো। তাহলে এইটাই হচ্ছে টরসনাল পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ডের ফর্মুলা। তো টরসনাল পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ডের ফর্মুলা টি ইকুয়ালস টু 2 পাই রুট আন্ডার আই বাই সি। কি করে এলো, আই হোপ বোঝাতে পারলাম। দুর্ভাগ্যক্রমে আউট অফ সিলেবাস, বোর্ডে নেই, বাট আমাদের জয়েন্টে থাকতে পারে, নিটে থাকতে পারে। সো পড়বো, পড়িয়ে দিচ্ছি, পড়ে নেবে। দুর্ভাগ্যক্রমে আমাদের বোর্ডে নাই, এটা টরসনাল পেন্ডুলাম আমাদের বোর্ডে নাই। ঠিক আছে, লাগলো পায়ে, সাবধানে রাখিস, ওটা চেঞ্জ করা হয়নি, করে দেবো। যাও, ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? টরসনাল পেন্ডুলাম কি সবার ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ দ্য হোয়াট ইজ সি, সিটা কি এখানে, সি হচ্ছে টুইস্টিং কোএফিসিয়েন্ট, কতটা টুইস্ট করতে পারবে একটা বডিকে। সো টরসনাল পেন্ডুলাম আমরা বুঝলাম, একটা সিম্পল প্রবলেম এখানে আমরা চয়েস করছি। উই হ্যাভ টেকেন সাম প্রবলেমস। একটা স্প্রিং কে এভাবে রেখেছি, দেখতে পাচ্ছ স্প্রিং এর প্রবলেম। এবার স্প্রিং কে এইভাবে রাখা আছে, এবার এইভাবে যদি ওকে রেখে দাও, এইভাবে যে ও সাম্য অবস্থায় থাকবে, ইট উইল ইন ইকুইলিব্রিয়াম। বাট আমি কি করছি, ওকে একটু ঘুরিয়ে দিচ্ছি, মানে এইদিকে একটা ফোর্স, এইদিকে একটা ফোর্স, তাহলে এভাবে টুইস্ট করছি। সো টুইস্ট হচ্ছে সাম অ্যাঙ্গেল থিটা দিয়ে ওকে আমি ডিফ্লেক্ট করলাম। তাহলে কি হবে বলতো, তুই বুঝতে পারছিস এরকম এরকম ভাবে নড়বে, ইয়েস অর নো? তাহলে ও বডিটা এইভাবে এইভাবে নড়বে, বুঝতে পারছিস ব্যাপারটা স্প্রিং এর জন্য। আমি এখানে জানতে চাচ্ছি টাইম পিরিয়ড কত হবে। দেখতে পাচ্ছিস নর্মালি এটা কোনো কে আলাদা আছে, সব নর্মালি প্যারালাল, এগুলো কিছু করা যাবে না এখানে। তাহলে এর অ্যাপ্রোচটা কি হবে না, তো এর অ্যাপ্রোচটা আমরা টর্ক ধরেই করব, যেমন আমরা আগেরটা শিখলাম, সেম প্রসেসে শিখবো অ্যাঙ্গুলার এসএইচএম দিয়ে। তুমি এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু টুইস্টিং কিছু নেই, এখানে টুইস্টিং আছে না স্যার, এখানে টুইস্টিং নাই, এখান থেকে এরকম ভাবে দুলবে, এরকম ভাবে, তাহলে এই পয়েন্টের রেসপেক্টেও দুলবে, ইয়েস অর নো? এই পয়েন্টের রেসপেক্টেও দুলবে। তো টোটাল লেন্থ যদি এল হয় ভাই, টোটাল লেন্থ যদি এল হয়, তাহলে প্রত্যেকটা পার্ট কত হবে তোমার, এল বাই 2। তার মানে এইখান থেকে এইটুকু ভাবেও দুলছে, আর আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এইটুকু যে দুলছে, এই ডিস্টেন্সটা কত না, তো এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। আর এই জায়গাটায় কি কাজ করছে, একটা টর্ক কাজ করছে, আর এইদিকেও কি করছে, একটা টর্ক কাজ করছে। টর্ক এইভাবে এইভাবে কাজ করছে, তার ফলে কি হচ্ছে, ও এইভাবে মোশনে আছে। এবং আমার ধারণা অনুযায়ী একটা অ্যাঙ্গুলার এসএইচএম এখানে ফর্ম করতে পারে। কেন অ্যাঙ্গুলার এসএইচএম, থিটা ফিটা সব দেওয়া আছে, অন্য কিছু হতে পারে, আমরা পরে দেখছি সেটাকে, আমি গেস করাতে পারলাম ব্যাপারটা। সো a uniform rod of length L and mass M is pivoted at the center. Its two ends are attached to two springs of equal spring constant K. দুটো আলাদা আলাদা স্প্রিং, তাদের ইকুয়াল স্প্রিং কনস্ট্যান্ট K দিয়ে রাখা আছে। তোমার পরীক্ষাতে K1 K2 দিতে পারতো। The springs are fixed to rigid body. Rigid bodyতে দুটো স্প্রিংকে ফিক্সড করে দেওয়া আছে, as shown in the figure, and the rod is free to oscillate. Oscillate করবে, oscillate করবে, রডটা অসিলেট করবে in the horizontal plane. The rod is gently pushed through a small angle theta, যেটা বললাম small angle theta, theta being very small. তো প্রথম কথা, থিটা যদি স্মল হয়, সাইন থিটার ভ্যালু কত হবে, থিটা, কস থিটার ভ্যালু কত হয়ে যাবে 1 in one direction and released the frequency of the oscillation. Frequency মানে টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, যাও ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে। তো এট ফার্স্ট আমরা যদি দেখি যে আমরা এখান থেকে ওকে সরাচ্ছি নাকি, তাহলে আমরা ধরছি এক্স সরছে, আর এখান থেকে এইটুকু কত আছে স্যার, এল বাই 2। তাহলে থিটা অ্যাঙ্গেল যদি হয়, এটা যদি এক্স বাই 2 হয়, এটা যদি এল বাই 2, এটা এক্স হয়, তাহলে আমরা অবভিয়াসলি লিখবো এক্স উড বি ইকুয়ালস টু এল বাই 2 ইনটু থিটা বাই দ্য ডেফিনিশন অফ অ্যাঙ্গেল, ইয়েস অর নো? কারণ আর্ক মানে কি হয়, রেডিয়াস ইনটু থিটা, এস ইকুয়ালস টু আর থিটা ফর্মুলা, ইয়েস অর নো? তাহলে দেখতে পাচ্ছ এস ইকুয়ালস টু আর ইনটু থিটা, সো এক্স ইকুয়ালস টু এল বাই 2 থিটা। আমরা এখান থেকে এক্সটা বের করে নিলাম যে এইটা হচ্ছে এক্স। এখন আমরা যদি এক্স বার করে নিই একটা স্প্রিং কতটা সরছে, তাহলে তার ফোর্স কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে আমরা বলতে পারবো প্রত্যেকটা স্প্রিং এর ক্ষেত্রে যে পরিমাণ ফোর্স কাজ করবে, ফোর্স উড বি ইকুয়াল টু কত হবে স্যার, মাইনাস কে এক্স। এই দেখো মাইনাস কে এক্স, এক্স এর জায়গায় কত লিখে দিয়েছি,
সো এফটা আমরা এখান থেকে বার করে নিলাম মাইনাস কে এল বাই টু থিটা। এফটা বার করে সুবিধা কি হলো, উই ক্যান ক্যালকুলেট দ্য টর্ক। টর্ক মানে কি হয়, ফোর্স ইনটু যেখান থেকে অসিলেট করছে তার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ফোর্স তো এদিকে কাজ করছে স্যার, আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত আছে স্যার, এল বাই টু। তাহলে টর্ক শুড বি ইকুয়ালস টু এফ ইনটু এল বাই টু। কিন্তু একটা স্প্রিং এর জন্য, তাহলে দুটো স্প্রিং এর জন্য কত হবে, দুবার হবে। সো টোটাল টর্ক অন দ্য সিস্টেম টোটাল টর্ক অন দ্য সিস্টেম শুড বি ইকুয়ালস টু 2f ইনটু এল বাই টু। কত হবে, 2 ইনটু এফ ইনটু এল বাই টু। বুঝতে পারলাম ব্যাপারটা, হ্যাঁ না বলবি। তো টর্ক শুড বি ইকুয়াল টু কত হয়, টর্ক মানে কি রে, টর্ক মানে ফোর্স ইনটু কত হয়, ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ না বল। তাহলে এখানে ফোর্স কত, ফোর্স তো বার করে নিলাম, আর ডিসপ্লেসমেন্ট কত, এল বাই টু। কিন্তু একটার জন্য যদি হয় এটা, দুটোর জন্য কত হবে, দুই গুণ হয়ে যাবে। সেজন্য দেখো টর্ক শুড বি ইকুয়াল টু কত, 2। 2টা কেন হলো, দুটোর জন্য। আর কে ইনটু এল বাই টু থিটা, এটা কার জন্য, ফোর্স। আর ডিস্টেন্স কত আছে দেখতো, এল বাই টু। ক্লিয়ার হলো। আর মাইনাস সাইন তো ছিল, মাইনাস সাইন চলে এলো। এটা যদি ক্যালকুলেট করো, 2 2 ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে পড়ে থাকছে দেখো কে এল স্কোয়ার বাই টু ইন্টু থিটা। তাহলে কে এল স্কোয়ার বাই টু ইন্টু থিটা। তাহলে আমরা যেখানে ছোট্ট করে লিখে দিই একটা কথা, কি পেলাম এখান থেকে দেখ, কে এল স্কোয়ার থিটা বাই কত, 2। এটা মানেই কত হচ্ছে, আই আলফা। এটা মানে কত হচ্ছে, আই আলফা। আমরা এটাকে সাজিয়ে লিখছি কিভাবে না, তো আলফা মানে অবভিয়াসলি এটা মাইনাস সাইন থাকবে। তাহলে আলফা ইকুয়ালস টু আমরা লিখছি মাইনাস, ভালো করে দেখবে, কে এল স্কোয়ার বাই টু, ভালো করে দেখবে, বাই আই অ্যান্ড থিটা। বলো এটা লেখা যেতে পারে অবভিয়াসলি। তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস সাম কনস্ট্যান্ট ইনটু থিটা। এখনই বললাম আলফা ইকুয়ালস টু মাইনাস সাম কনস্ট্যান্ট ইনটু থিটা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, সরি অ্যাঙ্গুলার এসএইচএম। সো আমরা দেখছি এখানে অ্যাঙ্গুলার এসএইচএম চলছে ভাই। তাহলে আলফা মানে এটা হচ্ছে কে এল স্কোয়ার বাই টু ইন্টু আই। এবার আইটা কি স্যার, আই হচ্ছে রডের মোমেন্ট অফ ইনার্সিয়া, কিন্তু কোন পয়েন্ট সাপেক্ষে, মিডল পয়েন্ট সাপেক্ষে রডের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, এনিওয়ান বলো রিতম, 1/12 ml স্কোয়ার, তাই না, 1/12 ml স্কোয়ার। তাহলে আই এর জায়গায় যদি আমি 1/12 ml স্কোয়ার বসিয়ে দিই, তাহলে আলফা শুড বি ইকুয়ালস টু মাইনাস কে এল স্কোয়ার বাই টু বাই 1/12 ml স্কোয়ার থিটা। ক্যালকুলেট করলে আমরা আলফা শুড বি ইকুয়ালস টু মাইনাস 6k বাই m থিটা পাবো। যদি এখানে k1 k2 আলাদা আলাদা দিত, তাহলে আমাকে এখানে কে গুলোকেও আলাদা আলাদা করতে হতো। বুঝতে পারছো কি করতে হতো, এখানে মাইনাস k1 আর এখানে কত হতো, মাইনাস k2, মানে k1 প্লাস কত হতো এখানে, k2। ক্লিয়ার হলো ব্যাপারটা। এখানে কত হতো, k1 প্লাস। ক্লিয়ার হয়েছে সিচুয়েশন, সৈনি বুঝতে পেরেছো। হ্যাঁ k1 দিয়ে হতো, তো সেজন্য তো বললাম k1 k2 হয়ে যেত, তখন আমরা 2 গুণ করতে পারতাম না, k1 k2 দিয়ে করতে হতো। ইজ ইট ক্লিয়ার? তাহলে আলফা যদি পেয়ে যাই, তাহলে এটাই কি আমার ওমেগা স্কোয়ার, হ্যাঁ না বলো। তাহলে ওমেগা স্কোয়ার মানে 6k বাই m, কেন আমরা এক্ষুনি বুঝলাম এটাই ওমেগা স্কোয়ার, হ্যাঁ না বলো। তাহলে ওমেগা স্কোয়ার মানে কত হলো স্যার, 6k বাই m। তাহলে ওমেগা যদি 6k বাই m হয় রুট আন্ডার, তাহলে এফ বার করতে গেলে, ফ্রিকোয়েন্সি বার করতে গেলে, যে ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, ওমেগা মানে কত স্যার, 2πf, হ্যাঁ না বলো, বা 2πn আমাকে বার করতে দিয়েছে n। তো n শুড বি ইকুয়াল টু ওমেগা বাই 2π, সেজন্য 1/2π রুট আন্ডার 6k বাই m, দ্যাট ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেনটা কি বুঝতে পারলাম আমি? খুব ভালো কোশ্চেন, আই হোপ সকলে বুঝতে পেরেছো। ভেঙে চুড়ে প্রত্যেকটা পার্ট আমি বুঝিয়ে দিলাম, প্রবলেম আই হোপ হবে না। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? সকলকে কি বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ মিড পয়েন্ট এখান থেকে, তো ও মিড পয়েন্টের রেসপেক্টে এরকম করছে। আর ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? সবাই বুঝতে পেরেছো? পরে পেয়ে যাচ্ছি তাহলে, ওকে। আমরা এবার আলোচনা করব সিম্পল পেন্ডুলাম। আমরা আগেও সিম্পল পেন্ডুলাম সম্বন্ধে বলেছিলাম। সিম্পল পেন্ডুলাম এইটা, আমরা আগেও এই স্ট্রাকচারটা দেখেছিলাম। হোয়াট ইজ সিম্পল পেন্ডুলাম? না তো কোনো একটা থ্রেড বা কোনো একটা দড়ি বা কোনো কিছুর সাহায্যে যদি আমরা একটা পিথ বল বা কোনো একটা বলকে ঝুলিয়ে দিই, তাহলে সেটা এসএইচএম এর আন্ডারে রান করবে। যেমন ধরো এরকম একটা ব্রাশ বল আছে, তোমরা দেখবে এটাকে যদি আমি একটা সুতো দিয়ে বেঁধে আমি উপর থেকে ঝুলিয়ে দিই কোনো একটা স্টিফ পয়েন্ট থেকে বা রিজিড পয়েন্ট থেকে এবার ছেড়ে দিই, তাহলে ইট উইল গো আন্ডার এসএইচএম। সো এটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। এখন আমরা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে তার টাইম পিরিয়ড বার করব। উই উইল ক্যালকুলেট নাও টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম। তো আমরা যদি নর্মালি দেখি, তাহলে যে কোনো মোমেন্টে কনসিডার করো যে এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে এক্স, কনসিডার করো এক্স ডিসটেন্স, মানে ইনস্ট্যান্টেনিয়াস ডিসটেন্সটা হচ্ছে এক্স। আর আমরা ধরে নিচ্ছি যে তার লেন্থটা হচ্ছে কত, এল, তার লেন্থটা কত, এল।
তাহলে অ্যাট এনি ইনস্ট্যান্ট উই ক্যান রাইট দ্যাট যে এমজি যদি এইভাবে কাজ করে তাহলে এমজির একটা কম্পোনেন্ট এদিকে পাবো আর স্যার একটা কম্পোনেন্ট এদিকে পাবো, হ্যাঁ না বলো? তাহলে এইটা থিটা হলে অবভিয়াসলি স্যার এটাও থিটা হবে, তাহলে এটা কত হবে স্যার এমজি কস থিটা, আর এই দিকটা কত হবে স্যার এমজি সাইন থিটা। এন্ড আমরা অবভিয়াসলি বলবো স্যার যে এই এমজি সাইন থিটাটাই বডিটাকে আবার মিন পজিশনে আনার জন্য দায়ী। সো বডিটা মিন পজিশনে আসবে বিকজ অফ দা এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা আছে বলে বডিটা আবার মিন পজিশনে আসবে, আনলেস আসতে পারবে না। এমজি সাইন থিটা যদি অ্যাবসেন্স থাকতো তাহলে বডিটা কোনো দিনই মিন পজিশনে আসতে পারতো না। যেমন কৃত্রিম উপগ্রহ, জি কত হয় কৃত্রিম উপগ্রহে 0, বডিকে এভাবে রেখে দিলে ওইভাবে থেকে যাবে, ও আন্দোলন করবে না। সো একটা বডিকে যদি আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইটে নিয়ে যাই, the body will not execute SHM because of the absence of G. As there is no G present in the artificial satellite, there will be no SHM found. Clear হয়েছে? Is it clear to everyone? তো আমরা দেখলাম এই mg sin থিটাটাই কাজে লাগাচ্ছি, mg sin থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে স্যার mg sin থিটা ফোর্সটাই একমাত্র দায়ী যে বডিকে এদিক দিয়ে নিয়ে আসছে। ক্লিয়ার? এখন এই mg sin থিটা এদিকে কাজ করছে, mg sin থিটা এদিকে কাজ করছে। তাহলে mg sin থিটা যদি এদিকে কাজ করে তাহলে এই ডিসটেন্সটা যদি l হয় তাহলে আমরা এখানে কি টর্ক বার করতে পারবো, হ্যাঁ না বলো? টর্ক কত হবে স্যার mg sin থিটা ইনটু l, ইয়েস অর নো? এটাই কি টর্ক হবে? আর টর্ক মানে কত হয় স্যার i আলফা, ইয়েস অর নো? টর্ক মানে কত হয় i আলফা। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে সিচুয়েশন, বুঝতে পারলাম? তাহলে এই বডিটার পুরোটা নয় কিন্তু এই বডিটার আমরা পেলাম কত স্যার, টর্ক শুড বি ইকুয়াল টু mg l sin থিটা। কি করে পেলাম? mg sin থিটা ইনটু কত করলাম l, mg sin থিটা ইনটু কত করলাম l, আর এই mg sin থিটা ইনটু l মানে কত স্যার i আলফা। এখন এই পিথ বলের i কত হবে? বল তো ছোট, কিন্তু এই ছোট বলটা এখান থেকে l দূরে আছে, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে তার সেন্টার অফ মাস কত হবে? সরি, মোমেন্ট অফ ইনার্শিয়া ml স্কয়ার, হ্যাঁ না বলো? আমরা জানি কোন একটা ডিসক্রিট বডি তার যদি মাস m হয় এবং সে যদি l ডিসটেন্সে থাকে ফ্রম সার্টেন পয়েন্ট ফ্রম হুইচ উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য সেন্টার অফ মাস, then the center of mass of that body from that respective point should be equals to ml square. So এই পয়েন্টের রেসপেক্টে সেন্টার অফ মাস এই বডিটার কত হবে স্যার ml স্কয়ার। সেজন্য আমরা i এর জায়গায় কত লিখতে পারবো ml স্কয়ার। সো উই ক্যান রাইট ml স্কয়ার। সো ml স্কয়ার মধ্যে দেখো mm কাটবে এন্ড একটা l এর সাথে একটা l কাটবে। ফাইনালি উই ক্যান ফাইন্ড আউট আলফা শুড বি ইকুয়ালস টু g বাই l sin থিটা, এন্ড একটা মাইনাস সাইন থাকবে। মাইনাস সাইন কেন থাকবে? দেখো থিটা এদিকে বেন্ড হচ্ছে, থিটা এদিকে যাচ্ছে, থিটার লোকেশন এদিকে হবে, আর mg সাইন থিটা কোন দিকে কাজ করছে স্যার? এদিকে কাজ করছে mg, ইয়েস অর নো? তাহলে অপোজিট ডিরেকশনে তুমি যা ভাববে, x যদি দেখো x এদিকে যাচ্ছে, mg সাইন থিটা কোন দিকে কাজ করছে স্যার? এদিকে কাজ করছে, অপোজিট ডিরেকশন। সো এভরিওয়্যার অপোজিট ডাইরেকশন আছে, মাইনাস সাইন তো কাজই করবে। মাইনাসটা দেওয়া হয়নি, মাইনাস সাইন কাজ করবে, তো দেয়ার উইল বি মাইনাস সাইন। তাহলে এটাকে কি আমরা ওমেগা স্কয়ার বলবো, হ্যাঁ না বলো? স্যার সাইন থিটাকে থিটা রাখলেন কেন? সাইন থিটাকে আমরা থিটা দিয়ে কনভার্ট করবো কেন? থিটা বিং ভেরি স্মল। মাথায় রাখবে একটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এই থিটার ভ্যালু কত হয়? থিটার ভ্যালু 4 ডিগ্রি হয় অ্যাপ্রক্সিমেটলি। যদি 4 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তাহলে আর এসএচএম এর আন্ডার রান করবে না বডি। সো অ্যাপ্রক্সিমেটলি এদের যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় বা অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড, কৌণিক বিস্তার, দ্যাট শুড বি 4 ডিগ্রি। 4 ডিগ্রি থেকে যদি বেশি হয়ে যায় দ্য বডি উইল নট এক্সিকিউট এসএচএম। তো আমরা এখানে সাইন থিটাকে থিটা লিখলাম অবভিয়াসলি একটা মাইনাস সাইন দিয়ে, এবং এটাকে কি লিখতে পারবো আমরা? ওমেগা স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখলাম স্যার? ওমেগা মানে কত হলো? রুট ওভার জি বাই এল, হ্যাঁ না বল? তাহলে টাইম পিরিয়ড কত হবে স্যার? 2 পাই বাই ওমেগা। তাহলে কত হয়ে যাবে? 2 পাই রুট ওভার, এইটাই তোরা দেখ পড়েছিলিস এল বাই জি টাইম পিরিয়ড। এই অ্যাপ্রোচটা যদি মনে হয় যে না স্যার বুঝতে পারলাম না, বিকজ দিস অ্যাপ্রোচ ইজ নট ইন ইয়োর বুক, আমি আর একটা অ্যাপ্রোচ দেখিয়ে দিচ্ছি। তো ইফ ইউ ক্যান ফাইন্ড দ্যাট mg sin থিটা এদিকে কাজ করছে, আর এই mg sin থিটাই কি সেই ফোর্সটা যে ফোর্সের জন্য দায়ী বডিটা এদিকে আসবে, হ্যাঁ না বলো? ইয়েস অর নো? তাহলে আমরা কি লিখতে পারবো যে কি লিখবো না তো স্যার সেই রেস্টোরিং ফোর্স, হ্যাঁ না বল? সেই রেস্টোরিং ফোর্সটাই শুড বি ইকুয়াল টু কত হবে স্যার? mg sin থিটা। এম আই রাইট? রেস্টোরিং ফোর্সটাই কত হবে? mg sin থিটা। রেস্টোরিং ফোর্স কোনটা ভাবা? এইদিকে যেটা টানছে, হ্যাঁ না বলো? প্রত্যানয়ক বল ওকে আবার কোন দিকে টানছে? মিড পয়েন্টের দিকে টানছে, যাতে করে সে কি করে এখান থেকে আবার এখানে আসে, আবার এইদিকে যায়, আবার এদিকে আসে, এইভাবে এক্সিকিউট করতে থাকে। তার জন্য একটা মিড পয়েন্টের দিকে ফোর্স দরকার না অল টাইম? ক্লিয়ার হয়েছে? তো সো উই আর ফেসিং দ্যাট এফ রেস্টোরিং
কে এসছে? কোয়েল হালদার। এফ রেস্টোরিং, এবার এফ রেস্টোরিং মানে কত স্যার? এম এ, এম এ শুড বি ইকুয়ালস টু এম জি সাইন থিটা। এবার যদি থিটা খুব ক্ষুদ্র হয়, আমরা সাইন থিটাকে কি লিখতে পারি? থিটা। সাইন থিটাকে কি লিখতে পারি? থিটা। সো থিটা বিং ভেরি স্মল, থিটা বিং স্মল, সাইন থিটা মানেই কি লেখা যায়? থিটা। হ্যাঁ না বল? সাইন থিটা মানে লেখা যায় থিটা। আবার দেখ, ইফ উই রাইট ট্যান থিটা, ইফ উই রাইট ট্যান থিটা, ট্যান থিটা মানে কত স্যার? ট্যান থিটা মিন্স হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে কত? সাইন থিটা বাই কস থিটা। আবার থিটা যদি স্মল হয়, কস থিটা ভ্যালু কত হয়? 1, আর সাইন থিটার ভ্যালু কত? থিটা। তাহলে থিটা যদি স্মল হয়, তাহলে পরে আমরা লিখতে পারবো যে ট্যান থিটার মান হচ্ছে কত? থিটা। তাহলে যদি থিটা খুব স্মল হয়, আমরা কি সাইন থিটার জায়গায় কি লিখতে পারবো? ট্যান থিটা। হ্যাঁ না বল? দ্যাটস হোয়াট আই এম রাইটিং। এম এ ইজ প্রায় ইকুয়াল এম জি ট্যান থিটা। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? আমি কি ক্লিয়ার করলাম সাইন থিটা কেন ট্যান থিটা হলো? দেখো এই জায়গাটা বোঝো কি করে হলো, তার জন্য রেফার করলাম এই জায়গাটা। ক্লিয়ার? এবার দেখো ট্যান থিটা মানে কি? এটা থিটা। ট্যান মানে কি স্যার? লম্ব বাই ভূমি। হ্যাঁ না বলো? এটাকে সামহাউ স্ট্রেট লাইন ধরো, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা মানে কত স্যার? এক্স বাই এল। ইয়েস অর নো? এক্স বাই এল, এক্স বাই এল হবে তো? এক্স বাই এল। তাহলে ট্যান থিটা মানে কত হবে স্যার? এক্স বাই এল। হবে না? হবে না? ভালো কথা দেখো এদিকে, ছবি দেখো একবার। ট্যান থিটা মানে কত স্যার? এক্স বাই এল, লম্ব বাই ভূমি। তাই আমি লিখছি তাহলে এফ এ সমান এম জি ইন্টু এক্স বাই এল। এবার গন্ডগোল হয়ে গেল। রেস্টোরিং ফোর্স কোন দিয়ে কাজ করছিল স্যার? রেস্টোরিং ফোর্স তো কাজ করছিল এইদিকে। আর এক্স কোন দিয়ে কাজ করছে? এক্স তো কাজ করছে দেখো ডাইরেকশন কোন দিয়ে কাজ করছে? অপোজিট। অপোজিট হওয়ার জন্য এবার আমরা কি ইন্ট্রোডিউস করাবো স্যারটা? আমি কি ক্লিয়ার করাতে পারলাম ব্যাপারটা? আমি কি ক্লিয়ার করাতে পারলাম ব্যাপারটা? সো এম এম যদি ক্যান্সেল আউট হয়ে যায়, সো উই ক্যান রাইট এ ইকুয়ালস টু মাইনাস জি বাই এল ইন্টু এক্স। আর এটা মানে কি ওমেগা স্কোয়ার? হ্যাঁ না বলো? এটা মানে কি ওমেগা স্কোয়ার? তাহলে এটা মানে তো ওমেগা স্কোয়ার। আমরা তাই পেয়েছিলাম ওমেগা স্কোয়ার মানে কত? দেখেছো দুটোর অ্যাপ্রোচ দু রকম। আমরা এটা করলাম লিনিয়ার এসএইচএম, যেটা তোমাদের সিলেবাসে আছে। আমি এটা করলাম লিনিয়ার এসএইচএম, তোমাদের বই এটাই আছে। আর আমি এটা করেছি অ্যাঙ্গুলার এসএইচএম দিয়ে। বোথ সেম, জাস্ট অ্যাপ্রোচটা কি হলো আলাদা। আমি দুটো অ্যাপ্রোচ কি বোঝাতে পারলাম? আমি কি দুটো অ্যাপ্রোচ বোঝাতে পারলাম? তো আমরা এখান থেকে ওমেগা স্কোয়ার মানে কত হলো স্যার? জি বাই এল। তাই ওমেগা মানে কত স্যার? রুট ওভার জি বাই এল। তাহলে টাইম পিরিয়ড মানে কত হবে স্যার? 2 পাই বাই ওমেগা, সো 2 পাই রুট ওভার এল বাই জি। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? তাহলে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই আন্ডার রুট আন্ডার এল বাই জি। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পারলাম? ওকে, সো ইজ ইট অল। এখন আমরা স্প্রিং এর ক্ষেত্রে দেখেছিলাম যে টাইম পিরিয়ডের ফর্মুলা ছিল কত? 2 পাই রুট ওভার কত ছিল? এম বাই কে নাকি? হ্যাঁ কত ছিল? 2 পাই রুট ওভার এম বাই কে। তো টাইম পিরিয়ড কে এর উপর ডিপেন্ড করছিল, কিন্তু এখানে দেখো টাইম পিরিয়ড জি এর উপর ডিপেন্ড করছে। জি, জি মানে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা যখন বলছিলাম একটা স্প্রিং কে আমরা উপরে নিয়ে যাব, তখন তার টাইম পিরিয়ডের উপর কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু যখন আমি এই পেন্ডুলামকে নিয়ে যাব, তখন ইফেক্ট পড়ে যাবে। কেন? যদি একটা পেন্ডুলামকে থ্রেডে লাগিয়ে আমরা লিফটে এ অ্যাক্সেলারেশনের উপরে তুলি, তাহলে এখানে কত লাগবে? জি ইকুয়াল টু জি প্লাস এ। তখন জি এর জায়গায় কত লিখবো স্যার? জি প্লাস এ। ওই দেখো জি প্লাস এ। আর নামলে কত লিখবো স্যার? জি মাইনাস। তো মাথায় রাখতে হবে লিফটে যদি আমরা একটা সিম্পল পেন্ডুলামকে দিয়ে দেয়, তখন আমাদের সেই ক্ষেত্রে জি প্লাস এ অর জি মাইনাস এ হবে। এম আই ক্লিয়ার টু এভরিওয়ান? বুঝতে পারলাম ব্যাপারটা? সো জি প্লাস এ কখন হবে? যদি লিফট উপরে ওঠে। জি মাইনাস এ কখন হবে? যদি লিফট নিচে নামে। আমি কি ক্লিয়ার করাতে সকলকে পেরেছি? যখনই প্রবলেম দেবে, এই রকম প্রবলেমগুলো আমাদের জিতে বেশি দেয়, এরকম প্রবলেমগুলো জিতে বেশি দেয়, লিফটে টিফটে ঢুকিয়ে দেবে। তো সেক্ষেত্রে তুমি দেখতে পারো প্রবলেমটা কি দিচ্ছে বা কি চাইছে, দেন ইউ ক্যান অ্যাপ্রোচ। ওকে, ক্লিয়ার হয়েছে? ইজ ইট এভরিওয়ান? বুঝতে পারলাম সকলকে? ক্লিয়ার? ওকে, তাহলে আই হোপ দুটো অ্যাপ্রোচ দু রকম। সো এই অ্যাপ্রোচটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন, এলএসএইচএম। আমি আগেরটা বোঝালাম অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। আই হোপ দুটো সিম্পল হারমোনিক মোশন দু রকম আমি বোঝাতে পেরেছি। টোটাল মেকানিক্যাল এনার্জি অফ এ সিম্পল পেন্ডুলাম। তো টোটাল মেকানিক্যাল এনার্জি অফ এ সিম্পল পেন্ডুলাম যদি দেখি, টোটাল এনার্জি আমি যদি দেখতে চাই, টোটাল এনার্জি, সো টোটাল এনার্জি অফ এসএইচএম, টোটাল এনার্জি
অফ SHM কত স্যার না, তো ক্যাপিটাল ই শুড বি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ইয়েস অর নো? এটাই তো টোটাল এনার্জি আগের দিন পড়েছিলিস, ঠিক বলছি তো? যেটাই পড়েছিলাম। এবার আমরা একটু আগেই দেখলাম ফর সিম্পল পেন্ডুলাম। ফর সিম্পল পেন্ডুলাম কি ছিল? সিম্পল পেন্ডুলাম, সো ফর সিম্পল পেন্ডুলাম আমরা দেখলাম কি স্যার, ওমেগা স্কোয়ার মানে কত হয় স্যার? জি বাই এল, ইয়েস অর নো? ওমেগা স্কোয়ার মানে কত হয়? জি বাই এল। তো ওমেগা স্কোয়ার ভ্যালুটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে টোটাল এনার্জি তুমি পাবে কত? এম এ স্কোয়ার ইন্টু জি বাই 12. So you can find out that the total energy of a simple pendulum is proportional to m. যদি m বাড়ে তোমার টোটাল এনার্জি বাড়বে, is proportional to the square of the amplitude. মানে যদি পেন্ডুলামটাকে জোরে দোলাও তার এনার্জি কি হবে? বাড়বে। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এল, মানে যত লেন্থ ছোট করবা এনার্জি তত কি হবে? বাড়বে। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে সকলকে? সো দিস ইজ দ্য টোটাল এনার্জি ফর্মুলা ফর সিম্পল পেন্ডুলাম। আমি সকলকে কি ক্লিয়ার করতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? এখান থেকে আমরা তিনটে ফর্মুলা পেলাম, ই প্রপোর্শনাল টু এম, ই প্রপোর্শনাল টু এ স্কোয়ার, ই প্রপোর্শনাল টু এল, কনসিডারিং দ্যাট দ্য জি অর দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি রিমেন্স কনস্ট্যান্ট। যদি না কনস্ট্যান্ট হয় দেন উই উইল ট্রিট দেম, আমরা একটু পরে তাকে ট্রিট করব। যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমার এখানে একই না থাকে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি একই কখন থাকবে না? যদি আমরা হাইটে উপরের দিকে উঠতে চাই তখন জি ড্যাশ শুড বি ইকুয়াল টু কত হয়? জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। যদি ভেতরে ঢুকতে চাই জি ড্যাশ শুড বি ইকুয়াল টু কত হবে? জি ইন্টু 1 মাইনাস h বাই আর, তাই না? এন্ড যদি আমরা অ্যালটিটিউডকে চেঞ্জ করি, সরি ল্যাটিটিউডকে চেঞ্জ করি, দ্যাট ইজ থিটাকে চেঞ্জ করি, দেন আমরা পাবো জি ড্যাশ শুড বি ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এই কেসগুলোতে আমরা দেখব যে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি চেঞ্জ হয়। আই হোপ ক্লিয়ার কথা পেয়েছি সকলকে। সো টেনশন ইন দ্য স্ট্রিং অফ এ সিম্পল পেন্ডুলাম, একটা সিম্পল পেন্ডুলামে টেনশন কত কাজ করে স্প্রিং এ, ঠিক আছে? সো আমরা যদি টেনশন বার করতে চাই তো টেনশনটাকে আমরা টি ধরতে পারবো না এখানে। কেন টি ধরছি না? টাইম পিরিয়ডকে টি দিয়ে লিখি আমরা, নাকি? টাইম পিরিয়ডকে টি দিয়ে লিখি। সো কনসিডার করো আমরা টেনশনটাকে এফ দিয়ে লিখছি, এফ। সো টেনশন কোন দিকে কাজ করবে স্যার? টেনশন তো অলওয়েজ টুয়ার্ডস দা সেন্টার কাজ করবে। সো টেনশনটা এফ কাজ করছে এদিকে, সো টেনশন এফ এদিকে কাজ করছে, আর বডিটা এইভাবে চলছে। ইফ ইউ ক্লোজলি ওয়াচ দ্য পাথ অফ দ্য pith ball or the simple pendulum, you can find out that this point to this point, this is part probably the simple একটা সার্কেলের একটা জাস্ট পার্ট। তো আমরা এটাকে একটা সার্কুলার মোশন ভাবতে পারি, ইয়েস অর নো? সার্কুলার মোশন, অবভিয়াসলি সার্কুলার মোশনই হবে। যদি কমপ্লিট সার্কেলেও ঘুরতো তাহলে তো সার্কেলই হতো, আমরা ছোট অংশে ঘোরাচ্ছি সেজন্য বলছি সার্কেল। তাহলে সার্কেলে যদি ওরকম করে ঘোরে তাহলে ভাই ওর ভেতরের দিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে, হ্যাঁ না বলো? অভিকেন্দ্র বল। তাহলে ভেতর দিকে অভিকেন্দ্র বল কাজ করবে, তাই তো? ভেতর দিকে অভিকেন্দ্র বল কাজ করবে। আর নিচের দিকে কি কাজ করবে? তার এমজি কাজ করবে, হ্যাঁ না বলো? নিচের দিকে কি কাজ করবে? এমজি। তো এইভাবে যদি ধরো তাহলে তো আমাকে এইদিকে নিলে পরে স্যার এমজি সাইন থিটা চয়েস, সরি কস থিটা চয়েস করতে হবে। আমি এদিকে যেতে চাইছি না, আমি চাইছি যে পিথ বলটা যখন সেন্টারকে পাস করবে তখন ভাবো। কেন? তখন থিটার ভ্যালু কত হয়ে যাবে স্যার? 0 ডিগ্রি। সেজন্য এমজি চয়েস করতে পারবো। আমি ক্লিয়ার করাতে পেরেছি? তো আমি কনসিডার এখন এরকম ভাবে নিচ্ছি যে যখন বডিটা সাম্যাবস্থানে আছে, দ্য বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম, দেন উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য টেনশন অন দ্য স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে টেনশন কতটা আছে। সো আমরা এখানে ধরছি যে টেনশন অন দ্য স্ট্রিং এটা হচ্ছে এফ, আর সেন্টারের দিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে স্যার এফসি, আর এর ওয়েট নিচের দিকে কাজ করছে কত স্যার? এমজি। বাই ডিফল্ট ফ্রম দ্য নিউটনস ইকুয়েশন, নিউটনের ইকুয়েশন তুমি বলতে পারবে এফ প্লাস এফসি শুড বি ইকুয়ালস টু কত স্যার? এমজি। এফ প্লাস এফসি শুড বি ইকুয়ালস টু এমজি। বা এভাবে ভাবো, এভাবে ভাবো যে আমার এই যে সেন্ট্রিপিটাল ফোর্স, বডিটা তো সার্কুলার মোশনে ঘুরছে, তো সেন্ট্রিপিটাল ফোর্সকে যোগান দিচ্ছেটাকে, সেন্ট্রিপিটাল ফোর্সকে যোগান দিচ্ছে এই ফোর্স মাইনাস এমজি। এটাও তো হতে পারে, হ্যাঁ না বলো? তো আমরা কি লিখতে পারি যে সেন্ট্রিপিটাল ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে? সেন্ট্রিপিটাল ফোর্সকে কে যোগান দিচ্ছে? কে বেশি স্যার? এফ বেশি এমজি কম, ইয়েস অর নো? তবে তো যোগান পাবেও, তবে তো সেন্ট্রিপিটাল ফোর্স ভেতর দিয়ে কাজ করবে। তাহলে এফসি শুড বি ইকুয়াল টু কত হবে স্যার? এফ মাইনাস কত হয়ে যাবে? এমজি। এই লাইনটা কে বুঝতে পারছিস বল? ভেতরের দিকে সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে, সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে কারণ বডিটা সার্কুলার মোশনে মুভ করছে। যখন আমরা সার্কুলার মোশন পড়াই সেদিন আমি বারবার বলেছিলাম যে যখন কোন একটা বডি
যখন কোনো একটা বডি সার্কুলার মোশনে থাকবে তখন তার একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে টুয়ার্ডস দ্য সেন্টার, ইয়েস অর নো? এবং তারই একটা রিয়াকশন ফোর্স আমরা পেয়েছিলাম বাইরের দিকে, সেটাকে আমরা কি বলেছিলাম? অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। ক্লিয়ার? তো সেন্ট্রিপিটাল ফোর্স তো ভেতরে কাজ করবে এবং তাকে যোগান দেবে কে? বিকজ দিস এফ যোগান দেবে। তো এফ মাইনাস এম জি শুড বি ইকুয়ালস টু এফ সি। তাহলে আমার বার করতে কি হবে? বার করতে হবে এফ, টেনশন ইন দ্য স্ট্রিং। সো উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য এফ। সো দ্যাট এফ ইকুয়ালস টু কত হবে? দ্যাট এফ শুড বি ইকুয়ালস টু, ওয়াও, দ্যাট এফ ইকুয়ালস টু এফ সি প্লাস কত হয়ে যাবে? এম জি। দিস ইজ অল অ্যাবাউট এফ ইকুয়ালস টু এফ সি প্লাস এম জি, উই ক্যান ফাইন্ড আউট। এখন এফ সি মানে কি স্যার? এফ সি মানে তো সেন্ট্রিপিটাল ফোর্স। Rajdeep, can you tell me the equation required to find out the centripetal force? একটা centripetal force এর ইকুয়েশন কি হয়? সেন্ট্রিপিটাল ফোর্স, তার ইকুয়েশন, তার এক্সপ্রেশনটা কি? mv স্কয়ার বাই আর। ভেরি গুড, mv স্কয়ার বাই আর। এখন mv স্কয়ার বাই আর, কিন্তু এখানে তো আর না, এখানে আছে কি স্যার? এল। সো এখানে কত হয়ে যাবে স্যার? mv স্কয়ার বাই প্লাস কত হবে? mg। নাও আমাকে এখন mv স্কয়ারটা বার করতে হবে, হ্যাঁ না বলো? mv স্কয়ারটা বার করতে হবে। আচ্ছা, আমরা যদি কাইনেটিক এনার্জি খুঁজে বার করি, কাইনেটিক এনার্জি কত ছিল বলো? কাইনেটিক এনার্জি আগের দিন পড়লাম, সিম্পল পেন্ডুলাম বা নরমালি কাইনেটিক এনার্জি ফর্মুলাটা কি ছিল এসএইচএম এর? তাহলে হাফ এম ওমেগা স্কয়ার, সরি, হাফ এম ওমেগা স্কয়ার ব্র্যাকেটে কি ছিল? এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটাই ছিল, ঠিক তো? আর ই কে কাইনেটিক এনার্জি মানেই কত স্যার? কাইনেটিক এনার্জি মানেই তো হাফ এম ভি স্কয়ার, হ্যাঁ না বলো? হাফ এম ভি স্কয়ার। সো হাফ এম ভি স্কয়ার মানে কত স্যার? হাফ এম ভি স্কয়ার মানে হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার ব্র্যাকেটে স্কয়ার। আমাকে বার করতে কি হবে স্যার? এম ভি স্কয়ারটা বার করতে হবে। তাহলে আমি এখানে যদি এম ভি স্কয়ার বার করতে চাই তাহলে হাফ অফ কেটে দেবো। তাহলে আমরা এখান থেকে ইজিলি এম ভি স্কয়ার বার করে নেবো। কত স্যার? এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস কত হবে? এক্স স্কয়ার। উই উইল পুট দিস ভ্যালু হিয়ার। তো যদি আমরা এখানে সেই ভ্যালুটা পুট করি এম ভি স্কয়ারের, তাহলে কত দাঁড়ায় স্যার? এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এল প্লাস কত হবে স্যার? এম জি। আর এম জিটাকে যদি পুরোই কমনলি লিস, তাহলে এফ সমান অবভিয়াসলি এফ সমান সো এফ সমান কত হবে? আমি এম জি কমন নিয়ে নিচ্ছি। এম জি কমন নিয়ে নিলে কত হবে? সো এম জি কমন নিয়ে নিলে হবে ওমেগা স্কয়ার ব্র্যাকেটে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই জিএল, নাকি? প্লাস কত হবে? এটাই তো নাকি? সো দিস ইজ দ্য টেনশন অফ দ্য ওয়্যার। টেনশন অফ দ্য ওয়্যার, এইভাবে আমরা টেনশনটাকে বার করবো। আমি বারবার বলছি এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। কেন? যদি তুমি ফিজিক্স বিহাইন্ড দিস বুঝতে পারো তাহলে তুমি ইজিলি ক্যালকুলেট করতে। আমারও এগুলো কিছু মুখস্থ নাই, আমি যখন যা ইচ্ছা বার করতে পারবো, ঠিক আছে? আমারও এগুলো মুখস্থ নেই কিছু, এগুলো মুখস্থ করি না। কেন মুখস্থ করবো? আমার মুখস্থ করতে হয় কোন জায়গাটা? এই জায়গাটা, এটা আমার দরকার। হাফ এম ওমেগা স্কয়ার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। যেমন পোটেনশিয়াল এনার্জি কত হবে? হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। টোটাল এনার্জি হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এটা মনে রাখতে হয় বিকজ ওগুলো হুট করে দরকার পড়ে। বাট প্রত্যেকটা এইভাবে মুখস্থ না করাটাই বেটার। তোমরা যদি না পারো মুখস্থ করবা, কিছু করার নাই। Is it clear? Tension in the string of a simple pendulum. Simple pendulum হইতে tension in the string আমরা বার করে নিতে পারলাম। আই হোপ সকলে ক্লিয়ার হয়েছে। Uses of simple of pendulum. Simple pendulum কে আমরা কিভাবে ব্যবহার করব? How? তো আমরা determination of height. To determine height কে ডিটারমাইন করতে আমরা গিয়ে বার করব হচ্ছে সিম্পল পেন্ডুলামকে ইউজ করব। কনসিডার করো যে তোমার কাছে একটা হাইটে আছে, ধরো মাউন্ট এভারেস্ট। কনসিডার করো দিস ইজ মাউন্ট এভারেস্ট। You can find the Mount Everest near আমাদের বেলগুড়ি এক্সপ্রেসওয়ে, obviously. That is bigger than the Mount Everest. Okay. Someone here is standing right in the foothill and someone has climbed up on the Mount Everest. Consider করো. And the height of the Mount Everest is being h. আমরা জানি না হাইট কত। Consider করো হাইট জানি না। But we have simple pendulum. And simple pendulum যদি ফান্ডা দেখো তাহলে টাইম পিরিয়ড কত ছিল স্যার? টাইম পিরিয়ড ছিল 2 পাই রুট আন্ডার এল বাই জি। এবার দেখো মাউন্ট এভারেস্টের হাইট যথেষ্ট উঁচু। মাউন্ট এভারেস্টের হাইট যথেষ্ট বেশি হওয়ার জন্য এখানকার টাইম পিরিয়ড আর ওখানকার টাইম পিরিয়ড সেম হবে না, বিকজ অফ দ্যাট জি। তো আমি কি করলাম? একটা সিম্পল পেন্ডুলাম বানালাম একটা দড়ি লাঠি দিয়ে। সিম্পল পেন্ডুলাম বানিয়ে এখানে তার টাইম পিরিয়ড মাপলাম। দেখলাম এখানকার টাইম পিরিয়ড হচ্ছে কত স্যার? টি।
আর এখানকার অভিকর্ষজ ত্বরণ কত হবে স্যার? জি, acceleration due to gravity, and we can write that t should be equals to 2 pi root under L by g. Is it clear? Is it clear? তাহলে capital T equals to 2 pi root under L by g, where in the foothill we have found out that the time period being t and length of the string is L and the acceleration due to gravity is g. And someone has climbed up in the on the Mount Everest. তার টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যাবে। কত হবে স্যার? কনসিডার করো তার টাইম পিরিয়ড হবে t ড্যাশ এন্ড তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? g ড্যাশ। সো দ্যাট t ড্যাশ শুড বি ইকুয়ালস টু কত? 2 পাই রুট আন্ডার L বাই g ড্যাশ। এখন এই যে t আর t ড্যাশ এটা তো আমি চোখে দেখতে পাচ্ছি, কেন? আমি একটা পেন্ডুলামকে দুলিয়ে ছেড়ে দিলাম, যেটা তোমরা প্র্যাকটিক্যাল করেছো, দেখলাম এখানকার টাইম পিরিয়ড বার করে নিতে পারলাম, ওখানকার টাইম পিরিয়ড বার করে নিলাম। সো টাইম পিরিয়ড বার করে নিতে পারবো আমরা একটা পেন্ডুলামকে দুলিয়ে দিলাম, চলো দেখলাম 20টা দোলন করতে তার সময় নিল 30 সেকেন্ড, চলো এর টাইম পিরিয়ড কত? 1.5 সেকেন্ড। ইয়েস অর নো? তাই তো, একটা দোলনে যত টাইম লাগে সেটাকে তার টাইম পিরিয়ড বলা হয়। সিম্পল কনসেপ্ট, ক্লিয়ার? তাহলে টি টি ড্যাশ বার করা আমার কাছে এমন বড় কথা নয়, এটা একটা বাচ্চা কাজ। তাহলে আমরা যদি এখন টি বাই টি ড্যাশ করি, তাহলে টি বাই যদি টি ড্যাশ করি, এটা আমার কাছে নোন, এটা জানি তো, হ্যাঁ না বলো? বাই প্র্যাকটিক্যাল উই ক্যান ক্যালকুলেট দিস ওয়ান। সো 2 পাই কেটে যাবে দেখতে পাচ্ছ, এল এল কেটে যাবে দেখতে পাচ্ছ। সো এখানে পড়ে থাকবে কত স্যার? রুট আন্ডার জি ড্যাশ বাই জি। আর হাইটের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে স্যার জি ড্যাশ বাই জি কত হয় না, তো আর স্কোয়ার বাই কত হয় স্যার? আর প্লাস এইচ এর স্কোয়ার। সো পুটিং দ্যাট ভ্যালু হিয়ার, so you can find out t by t dash মানে কত হবে স্যার? r by r plus h. Is it clear or not? Is it clear or not? So now r এর ভ্যালু তুমি কি জানো কত? 6400 কিলোমিটার। t এর ভ্যালু জানো, t dash এর ভ্যালু জানো, তাহলে কি বেরিয়ে যাবে তোমার এখান থেকে? h. Is it clear? So মাউন্ট এভারেস্টের ক্যালকুলেশন হাইটের আমরা এইভাবে করতে পারবো। মাউন্ট এভারেস্ট যে কোনো জায়গায় বার করতে পারবো, যদি তুমি না আর্টিফিশিয়াল স্যাটেলাইটে পৌঁছে যাও। You cannot find out there because there will be no g at all. Okay, so right, আর্য মাথায় ঢুকছে না মাথার উপর দিয়ে যাচ্ছে? Is it clear? Okay, now to determine the depth কেও ডিটারমাইন করলে সেম ফর্মুলা, ইয়েস অর নো? আমরা সেম জিনিস ইউজ করব, যে কোনো একটা বডিকে মাটির তলে পুঁতে দিয়েছি অনেক দূরে, কত গভীরে? h গভীরে। সো উই ক্যান ইউজ দিস ফর্মুলা না, t বাই t ড্যাশ ইকুয়াল রুট আন্ডার g ড্যাশ বাই g। সো আমার কাছে একটা ফর্মুলা আছে স্যার, t বাই t ড্যাশ ইজ ইকুয়ালস টু রুট আন্ডার g ড্যাশ বাই g। এবার আমি কি করছি, এখানে গিয়ে টাইম পিরিয়ড ক্যালকুলেট করছি, এখানে গিয়ে টাইম পিরিয়ড ক্যালকুলেট করছি, টাইম পিরিয়ড দুটো বের করে নিলাম। এবার আমরা কি জানি যে মাটির তলায় ঢুকলে পরে কি হয়? g ড্যাশ বাই g মানে কত হয় স্যার? 1 মাইনাস h বাই r। ইয়েস অর নো? 1 মাইনাস h বাই r হয়, এই ফান্ডায় যায়, ঠিক বলছি তো? তাহলে এখান থেকে তুমি যদি বসাও, তাহলে t স্কোয়ার বাই t ড্যাশ এর স্কোয়ার সমান কত হবে স্যার? 1 মাইনাস h বাই r। লক্ষ্য করে দেখ, স্কোয়ার করে দিয়েছি আমি, হ্যাঁ? এবার তুই টি স্কোয়ার টি ড্যাশ স্কোয়ার জানিস, আর আর এর ভ্যালু তুই জানিস, এখান থেকে ইউ ক্যান ক্যালকুলেট h. You can calculate h from this one, calculate. So this is the two uses of simple pendulum, and here you can also calculate h. I hope এই রকম প্রবলেম যদি পরীক্ষায় দেয়, চোখ বন্ধ করে পরীক্ষায় প্রবলেম লিখতে পারবি। ক্লিয়ার হয়েছে? প্রশ্ন পড়ারও দরকার পড়বে না, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। মূল ফান্ডাটা আমরা বোঝাতে পারলাম। টাইম পিরিয়ড ইজ ইনভার্সলি স্কোয়ার রুট প্রপোর্শনাল টু দ্য g. t is proportional to 1 by root g. Is it clear? Is it clear? Now oscillate কি এখানে আছে, আটকে গেছে কোথায়? দেখো নাও, ক্লিয়ার? ওকে, শানা হয়েছে? নাও হয়েছে? নাও oscillation of U tube, not YouTube, U tube, U নল, oscillations of YouTube. এখন ইউটিউব এরকম একটা টিউবকে আমরা ইউটিউব বলি, দ্যাট ইজ স্ট্রাকচার্ড লাইক দ্য অ্যালফাবেট ইউ। এবং আমরা যদি কোনো একটা লিকুইডকে এখানে প্লেস করি, বাই ডিফল্ট সেই লিকুইড দুটোর হাইট সেম হবে। কেন? অ্যাটমসফেরিক প্রেসার আছে,
প্রেসার এখান থেকেও দিচ্ছে, প্রেসার এখান থেকেও দিচ্ছে, বাই ডিফল্ট এদের হাইটটা সেম থাকবে। হোয়াট ইফ আমরা যদি এখানে একটু জোরে প্রেস করে দিই, লিকুইডটাকে প্রেস করে দিই, তাহলে এখানে প্রেস করলে এটা আপওয়ার্ড হবে। এবার কি হবে, এ নিচের দিকে ফোর্স যাবে, তাহলে এ আরেকটু উপরে উঠবে, আবার নামবে, তাহলে এইভাবে একটা অসিলেশন হবে। বুঝতে পারছি ব্যাপারটা? এইভাবে একটা অসিলেশন হবে। So we are nothing but talking about that kind of oscillations. Find out in the YouTube. Is it okay? All right. So at first ধর যে লিকুইডটা এখানে ছিল, কনসিডার কর যে লিকুইডের হাইটটা ছিল আমার এখানে, ইউ ক্যান কনসিডার দিস ওয়ান, যে লিকুইডটা ন্যাচারালি এই হাইটে ছিল এবং এখান থেকে তার বেসের যে লেন্থ, সেই লেন্থটাকে আমরা বলছি এল। প্লিজ একটু মন দাও। তো ওটা ন্যাচারালি ছিল, ন্যাচারাল, দ্যাট ওয়াজ ন্যাচারাল, এইভাবে ছিল ভাই, ও এইভাবে ছিল এন্ড এইভাবে ছিল, তাহলে ওর হাইটটা এল ছিল। তাহলে এখন পুরো লিকুইডে, পুরো ইউটিউবে যে লিকুইডটা আছে স্যার এল প্লাস এল, 2L লিকুইড আছে, ইয়েস অর নো? সো টোটাল মাস অফ দ্য লিকুইড কত হবে? সো মাস অফ দ্য লিকুইড, লাল কালি কি দেখা যাচ্ছে? মাস অফ দ্য লিকুইড কত হবে স্যার? এম। আর এম মানে কত হবে তাহলে? এম মানে কত হবে? তাহলে মাস মানে হচ্ছে ভলিউম ইনটু কি হয়? ডেনসিটি, ইয়েস অর নো? তাহলে মাস মানে হচ্ছে স্যার ভলিউম ইনটু ডেনসিটি। এখন ভলিউম মানে কত হবে? তাহলে এটার যদি এরিয়াটাকে আমরা আলফা কনসিডার করে দিই, তাহলে দেখ পুরো লেন্থ কত স্যার? 2L, হ্যাঁ না না বল? 2L ইনটু আলফা, এটা কি তার কি হবে? ভলিউম, হ্যাঁ না না বল? কারণ ভলিউম মানে কি? লেন্থ ইনটু এরিয়া। ভলিউম মানে কি হবে? লেন্থ ইনটু এরিয়া। তাহলে 2L ইনটু আলফা, এইটা কি তার টোটাল ভলিউম হবে? হ্যাঁ না না বল? So the total volume of the U tube or the containing liquid should be equals to 2L into কত হবে? Is it clear everyone? Is it clear? So 2L height আছে, দেখতে পাচ্ছ এখান থেকে L, এখান থেকে L, 2L, আর টোটাল আমার এখানে যে এরিয়া অফ ক্রস সেকশন কত হচ্ছে? আলফা। সো আমার ভলিউমটা কত হলো তাহলে স্যার? ভলিউমটা হলো 2L ইনটু আলফা ইনটু, নট ইনটু, ইনটু ডেনসিটি। আমি ধরে নিলাম ডেনসিটি অফ দ্য লিকুইড বিং রো, so that the mass of the liquid should be equals to 2L alpha rho. এটা হচ্ছে টোটাল মাস অফ দ্য লিকুইড। এখন নাও ফর দ্য অসিলেশন পার্ট আমরা কি করছি? এখানে লিকুইডটাকে একটা প্রেস দিচ্ছি, উই আর অ্যাপ্লাইং সাম কাইন্ড অফ প্রেস অর ফোর্স ইউ ক্যান সে। তার ফলে বডিটা এখান থেকে ধর এক্স 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 পরিমাণ সরে গেল, তাহলে সিমিলারলি এখানে যতটা সরবে এখানে ততটা উঠবে, হ্যাঁ না বল? তাহলে এখানে উঠলো এক্স। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে দেখি, তাহলে এইটুকুর হাইট কত হবে স্যার? 2x, হ্যাঁ না বল? এইটুকুর হাইট কি 2x হবে না? তার মানে এখন এই লিকুইডটা যে নিচের দিকে নামবে, এই লিকুইড যে নিচের দিকে নামবে বা এই লিকুইডটা যে উঠবে, এই ওঠার পিছনে যে রেস্টোরিং ফোর্সটা কাজ করবে, সেই রেস্টোরিং ফোর্সটার জন্য দায়ী শুধুমাত্র এই পার্টের লিকুইড, ইয়েস অর নো? কারণ ওকে এইদিকে ঠেলবে শুধু এইটুকু হাইট। কেন? এইটা তো সেম হয়ে বসে আছে, হ্যাঁ না বল? বোঝো ফিজিক্স বিহাইন্ড দিস, বোঝো যে এই হাইট তো সেম, এই যে নতুন হাইটটা সেম। তাহলে এখানে বডিটার উপর একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে, কোন ভাবে? এই বডিটা দেবে ওকে প্রেস, না? তার ফলে এই বডিটা আবার উঠবে, আবার সে প্রেস দেবে, এইভাবে এইভাবে চলবে তো নাকি? তাহলে এখন আমরা যে এই জায়গাটায় রেস্টোরিং ফোর্সটা পাবো, সেই রেস্টোরিং ফোর্সটা কি পাবো স্যার? তাহলে সিম্পল কনসেপ্ট যদি আমরা দেখি, রেস্টোরিং ফোর্স আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? সো রেস্টোরিং ফোর্স, আমি ফোর্স আরইএস রেস্টোরিং ফোর্স লিখলাম। মাথা ঘুরে উঠলো মনে হচ্ছে, দাঁড়া এক মিনিট। ওকে, সো রেস্টোরিং ফোর্স উড বি ইকুয়ালস টু কত হবে স্যার? না তো মাস ইনটু এক্সেলারেশন। কিন্তু এই মাসটা কোন মাস বলতো? আমরা এটাকে এম প্রাইম লিখছি, নট দিস মাস। এই মাসটা হবে এইটুকুর মাস, হ্যাঁ না বল? আমি কি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? এই মাসটা হবে এইটুকুর মাস, ঠিক বলছি তো? হ্যাঁ না বল? তাহলে এম ড্যাশ কত হবে এবার? তো স্যার এম ড্যাশ কত হবে? হাইট কত আছে এখানে? 2x। তাহলে এম ড্যাশ শুড বি ইকুয়ালস টু 2x ইনটু কত হবে স্যার? আলফা, হ্যাঁ না বল? আর তার সাথে কত গুণ করব? না তো স্যার রো, হ্যাঁ না বল? আর তার সাথে কি গুণ হবে স্যার? তার সাথে একটা গুণ হবে অ্যাক্সিলারেশন এ। আর এই এফ রেস্ট মানে কি? মানে এই পুরোটার ফোর্স, পুরোটার ফোর্স মানে এমজি, হ্যাঁ না বল? পুরোটার ফোর্স মানে কত? এমজি। বলতে পারলাম ব্যাপারটা? না ক্লিয়ার হয়নি?
ক্লিয়ার হয়েছে? ও সরি আমি উল্টো করছি। এই এফ রেস্ট মানে কত হবে? এই এফ রেস্ট মানে হচ্ছে এম এ, আর এফ রেস্ট মানে কত? এই যে রেস্টোরিং ফোর্সটা কাজ করবে, এটা তো এর ওজন হবে না, এর ওজন তো, তাহলে এখানে অ্যাক্সেলারেশন কেন হবে? এখানে কি হবে? জি হবে। আমি কি বলতে পারলাম? ওই জায়গাটা গন্ডগোল হয়ে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমি বুঝতে পারলাম। আবার দেখো এখান থেকে বডিটা যে নামবে, নামার জন্য সেই বডিটার উপর যে একটা নিচের দিকে ফোর্স কাজ করবে, সেই ফোর্সটা অ্যাকচুয়ালি কি হবে? এখানে ওয়েট হবে না? সো দ্যাট উইল বি ওয়েট। আর এই ফোর্সটা কত হবে স্যার? এম এ। এই ফোর্সটা কত হবে স্যার? এম এ। আমি কি ক্লিয়ার? চলো এবার এম এর ভ্যালু কত স্যার? এম এর ভ্যালু হচ্ছে 2l আলফা রো ইন্টু এ সমান 2x আলফা রো ইন্টু কত হয়ে গেল স্যার? জি। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো বলো, আমরা এক্স মাপছি এদিক থেকে এইদিকে, হ্যাঁ না বল, ঠিক তো? আর ওয়েট কোন দিকে কাজ করছে স্যার? নিচে। তাহলে সাইন কি আসবে একটা? ইজ ইট ক্লিয়ার? তো 2 কাটবো, আলফা রো কাটবো, তাহলে আমি এখানে চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি স্যার এ শুড বি ইকুয়াল টু মাইনাস জি বাই কত? এল, হ্যাঁ না বল, ইন্টু এক্স। ইজ ইট ক্লিয়ার অর নট? ঠিক তো? আর এটা মানে কি স্যার? ওমেগা স্কোয়ার, হ্যাঁ না বল? সো আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম যে স্যার ওমেগা স্কোয়ার মানে কত হবে? জি বাই এল। তাহলে ওমেগা মানে কত হবে স্যার? রুট আন্ডার জি বাই এল। অতএব টাইম পিরিয়ড শুড বি ইকুয়ালস টু 2 পাই রুট আন্ডার এল বাই জি। দেখ সিম্পল পেন্ডুলামের মতোই হলো। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলাম? মাইনাস কেন হলো? ওয়েট কোন দিকে কাজ বাবা? ওয়েট নিচের দিকে। আর এক্স মাপছি কোন দিক থেকে? নিচ থেকে উপরের দিকে। এদিক থেকে উপরে হাইট তুলছি আমরা, হাইট তো। ক্লিয়ার? কে জিজ্ঞেস করলা? সিস। বুঝতে পারলাম? ক্লিয়ার মিটিয়ে দিব। সো টাইম পিরিয়ড আমরা এখান থেকে বার করে নিতে পারলাম ইউটিউবের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? অসিলেশনস অফ ইউটিউব। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? আমরা একটা প্রবলেম আর দেখবো। ধরো কোন একটা ব্লক দ্যাট ইজ ফ্লোটিং, মানে পার্শিয়ালি দ্যাট ইজ ইমার্জড, কিছুটা অংশ লিকুইডে ঢুকে আছে, এরকম একটা ভাবো বডিটা এরকম নয়, ভাবো বডিটা এট এ টাইম এরকম ছিল, বডিটা এরকম ছিল, ভাবো এরকম ছিল বডিটা, বুঝতে পারছো তো? এরকম ভাবে বডিটা ভাসছিল, এবার আমি কি করলাম? বডিটার উপর থেকে একটা প্রেস দিলাম, প্রেস দেওয়ার ফলে বডিটা দেখো এক্স পরিমাণ ঢুকে গেছে ভিতরে। এইচ ভাসছিল, এক্স পরিমাণ ঢুকে গেল ভিতরে। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? এবার যদি আমি ওকে এরকম করে প্রেস দিয়ে ছেড়ে দিই, তাহলে বডিটা কি বলতো? এরকম হবে, হ্যাঁ না বল? তো এটাও কি এক প্রকার অসিলেশন? ইয়েস অর নো? অসিলেশন মানে টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক, তাহলে একবার নামবে একবার উঠবে, নামবে উঠবে, অসিলেশন। তাহলে এটাও একটা অসিলেশন হবে এবং এর টাইম পিরিয়ড আমাকে ক্যালকুলেট করতে হবে। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, যেখানে আমাকে বলে দিচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড হচ্ছে কত স্যার? রো। তাহলে রো হচ্ছে লিকুইড ডেনসিটি, আর ডেনসিটি অফ দ্য বডি লাগবে তো, দেয়নি? তাই দেয়নি, এম দিয়ে কেটে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। চলো তাহলে কি বলছে, কি দিয়েছে? ডেনসিটি অফ দ্য লিকুইড রো দিয়েছে আমাকে, আর মাস অফ দ্য বক্স এম দিয়ে দিয়েছে আমাকে, আর এরিয়া অফ দ্য বেস অফ দ্য ব্লক মানে এরিয়াটা দিয়েছে আমাকে এ। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে বডিটাকে তো নামালাম, এবার বডি উঠবে কেন? উঠবে বিকজ অফ দ্য বুয়ান্সি ফোর্স, মানে হচ্ছে প্লবতা বল। নিচ থেকে উপরের দিকে একটা প্লবতা বল কাজ করবে, এই প্লবতা বল বা বুয়ান্ট ফোর্সের জন্য বডিটা উপরে উঠবে। আবার কি হবে? বুয়ান্ট ফোর্স যত বেশি হয়ে যাবে, আবার তার ওয়েটের জন্য কি হবে? নিচে নামবে। তার মানে ওয়েট বুয়ান্ট ফোর্স, বডি এইভাবে দুলবে। ইয়েস অর নো? দুটো ফোর্সের মাঝে বডি দুলছে, ইজ ইট ক্লিয়ার? চলো তাহলে আমাকে কি বার করতে হবে না, তো বুয়ান্ট ফোর্স। তাহলে এফ নেট কত স্যার? বুয়ান্ট ফোর্স। আচ্ছা বুয়ান্ট ফোর্স এখানে কত হবে স্যার? বুয়ান্ট ফোর্স মানে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, হ্যাঁ না বলো? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এখন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কত হবে? তো এর যদি এরিয়া হয় এ, এর এরিয়া কত? এ। এবার দেখ এতটা হাইট তো বডি আগে থেকে ঢুকে ছিলই ভেতরে, ইয়েস অর নো? এ বাবা জোরে ঢুকে দিচ্ছি, এই সাইড তো ঢুকেই ছিল, আমি ওকে এক্স পরিমাণ ডিসপ্লেস করেছি আরো, তাহলে আমার বুয়ান্সি ফোর্সটা শুধু এক্স এর জন্য কাজ করবে, হ্যাঁ না বল? বাকি এইচ তো ঢুকেই ছিল, ওই এইচ এর জন্য তো ফ্লোট করছে। আমি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? এইচ এর জন্য তো বডি ফ্লোট করছে, আমি ওকে এক্স ঢুকিয়েছি বলে তো ও উঠবে উপরে, ইয়েস অর নো? তাহলে বুয়ান্সি ফোর্সটা কাজ করবে কার জন্য? কি হয়েছে বাবা? বুয়ান্সি ফোর্সটা কাজ করবে কার জন্য? এক্স এর জন্য। বুয়ান্সি ফোর্সটা কাজ করবে কার জন্য? এক্স এর জন্য। ক্লিয়ার? তাহলে আমরা যে এফ নেটের ক্ষেত্রে লিখছি ডেল্টা বি, এবার ডেল্টা বি তে বুয়ান্সি ফোর্সটা কত হবে স্যার? তাহলে এরিয়া যদি এ হয় আর লেন্থ যদি এক্স হয়, তাহলে ভলিউম কত হবে স্যার? এক্স। আর ডেন্সিটি যদি রো হয়, এক্স রো, এটা মানে কি মাস।
আর মাসের সাথে জি গুণ করে দিলে কত হবে স্যার, এক্স রো জি। এটাই কি বুয়ান্সি, হ্যাঁ না বল, প্লবতা। আর এই প্লবতা কার সাথে সমান স্যার, এম এ, হ্যাঁ না বলো, কার সাথে সমান, এম এ। এবার মাইনাস সাইন কেন হলো বুঝতে পারছো, একটা নিচে আছে আর একটা কোন দিকে, উপরে মাইনাস সাইন চলে এসছে, তাহলে এম এ থেকে এ বার করে নাও, দেখো তোমার টাইম পিরিয়ড বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে না হয়নি বলবে, আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? কারো যা ডাউট থাকলে আমাকে বলো, বোঝাতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? না দেবে না, কোনোদিনই দেবে না, ললিপপ নয় ভাই, ফিজিক্স ললিপপ। হ্যাঁ, তোমার ডিপেন্ড করছে তুমি কতটা ঢোকাবে ভেতরে। আর এক্স হতে পারে, এতটা হতে পারে, তুমি তলে ঢুকিয়ে আবার ছেড়ে দাও, হ্যাঁ, তো যত ঢোকাবে তত বেরোবে, তো ন্যাচারাল, তো অ্যাম্পলিটিউড না ভাই, সাম্য অবস্থান থেকে যত ভেতরে ঢোকাবে তত উপরে উঠবে। আর হ্যাঁ দিয়েছে আমাকে, অ্যাটেন্ডেন্স আছে। আর ক্লিয়ার? ওকে, নাও মোশন অফ এ বডি ইন এ টানেল থ্রু দ্য আর্থ। আমরা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট এখানে চয়েস করব। হাইপোথেটিক্যাল কনসেপ্ট বা কি হবে, বিকজ হাইপোথেটিক্যাল বলছি তার কারণ এইটা জীবনে সম্ভব নয়, এটা জীবনে সম্ভব নয়। এটা কাল্পনিক জিনিস ভাবো, যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি জানি না ভূগোল অতটা ভালো পড়িনি আমি, তো আমার অপোজিটে সম্ভবত আমেরিকা আছে, যদি ভূগোল ঠিকঠাক আমি জানি না, ধরে নাও আমার অপোজিটে আমেরিকায় বসে আছে। ওকে, তো আমি যদি একটা এখানে টানেল মানে মানে বার করতে চাই, টানেল বুঝতে পারছো নিশ্চয়ই, সুড়ঙ্গ, এবং সেই সুড়ঙ্গটা কাকে কেন্দ্র করে হবে, পৃথিবীর সেন্টার বরাবর, যেটা কোয়াইট ইম্পসিবল, এখনো পর্যন্ত সেই টেকনোলজি আসেনি। তো আমি যদি দেখতে পাচ্ছ, এবার এটা ভাবো না পৃথিবীকে দু টুকরো করে দিচ্ছি, টুকরো করছি না আমরা, একটা টানেল এখানে দেখে টুকরো মনে হয়ে যাচ্ছে যে আপনি টুকরো করে দিচ্ছেন, টুকরো নয়, টানেল, উই আর ডিগিং আ টানেল, টানেল ডিগ করছি, এবং আমরা সেন্টার ভেদ করে অপোজিটে চলে যাচ্ছি। এন্ড কনসিডার করো যে এখানে বসে আছে আমাদের দাদা, দ্যাট ইজ কল্ড আমেরিকা, আর এখানে আমরা বসে আছি, দ্যাট ইজ কল্ড ইন্ডিয়া, এরকম। এবার আমার বক্তব্য যে আমি ধরো কাউকে এখান থেকে ফেলে দিলাম যে যা, এবার সে কি হবে, এখান থেকে সোজা দিকে বেরিয়ে পালিয়ে যাবে, তাই না, এখানে গিয়ে আটকে যাবে, গলে যাবে না, এটা ভেবে নিও না, গলবে না, ওকে গলতে দেবো না, উই উইল নট লাইক তাই মেল্ট, আমরা তাকে মেল্ট হতে দেবো না। বাট কনসিডার করো যে আমরা কি যদি এখান থেকে ওকে ফেলে দিই, তাহলে বডিটা এইদিকে সোজা বেরিয়ে যাবে। অনেকের মনে হতে পারে হ্যাঁ স্যার সুড়ঙ্গ তো ফটফট পড়ে যাবে, কিরকম ভাবে দেখাও, বুঝলাম না। সো দিস ইজ দ্য ডিসকাশন। আমি ডিসকাশনটা বোঝাতে পারলাম যে বডিটার কি হবে, ডিসকাশনটা কি বোঝাতে পারলাম? ওকে, সো এই জন্য আমরা কি করলাম, পৃথিবীতে একটা এরকম সুড়ঙ্গ কেটেছি, দেখো দিকে সুড়ঙ্গ কেটেছি, আর আমরা ধরছি বডিটা অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে, কনসিডার করো বডিটা এখানটাতে আছে, আচ্ছা এখানে নয় এখানে ধরছি না, আচ্ছা এখানে ধরো বডিটা এখানে আছে, বডিটা এখানে আছে, মানে আমি বডিটাকে আমেরিকা থেকে ছেড়েছি ইন্ডিয়ার জন্য, হ্যাঁ আমেরিকা থেকেও আছে আমার, সে আমাকে কিছু দেবে এখানে। তো আমরা ধরছি যে এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স, আমরা ওয়াই কনসিডার করছি না, এক্স, বিকজ এক্স শুনতে ভালো লাগে, সো এক্স আমরা এখানে ধরছি। এবার তুমি বুঝতে পারছো যে স্যার এখান থেকে টোটালটা কত হবে, স্যার টোটালটা নিশ্চয়ই কত হবে, টোটালটা হবে আর, নাকি রে, টোটালটা হবে আর। আমরা কি করছি, বডিটা যখন এখানে এসছে, আমরা ধরছি এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স, এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এক্স। আমরা কি করলাম, যে এখানে একটা এরকম সার্কেল কনসিডার করলাম, এবং এটাকে একটা ছোট পৃথিবী ভাবলাম। এবার বলো তো, এই জায়গায় যে বডিটা থাকবে, তার ওপর যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে, সেটা কি এই সেল দ্বারা ইফেক্টেড হবে? না স্যার, ক্লাসে বুঝিয়েছিলাম মনে পড়ে গ্র্যাভিটেশনে, এটার দ্বারা কোনো ইফেক্টই পড়বে না। তাহলে পুরো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কার জন্য হবে স্যার? এই পুরো ভেতরের মাসটার জন্য। এখন ভেতরের মাসটা কত হবে স্যার? সো মাস ভেতরে কত হবে স্যার? না তো 4/3 পাই এক্স কিউব রো ইন্টু রো, নাকি হ্যাঁ না বলো, যেটা হচ্ছে 4/3 পাই এক্স কিউব, মানে বুঝতে পারছো স্ফিয়ার, তার ভলিউম, আর রোটা কি হচ্ছে ডেনসিটি, সো ভলিউমের সাথে ডেনসিটি গুণ করলে কি হয়ে যাবে, মাস, সো এম ড্যাশ উড বি ইকুয়ালস টু 4/3 পাই এক্স কিউব রো। এটা ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? তো এবার আমরা যদি এখানে কোনো একটা বডি, এখানে কোনো একটা বডির ওপর এই পৃথিবী তো ওকে টানবে, হ্যাঁ না বলো, পৃথিবী তো ওকে টানবে, সো সেই বডিটার মাস যদি আমার এম হয়,
you can see that বডিটার মাস যদি m হয়, তো ফোর্স অফ অ্যাট্রাকশন অন দ্য বডি বাই দিস টিনি ছোট ছোট প্ল্যানেট, ঠিক আছে? সো দ্যাট উইল বি ক্যাপিটাল এফ শুড বি ইকুয়ালস টু কত না, তো জি মনে পড়ছে এম ড্যাশ এম বাই কত হবে এক্স স্কোয়ার। হ্যাঁ না বল, গ্র্যাভিটেশন মনে আসে নিশ্চয়ই, অনেকে বহুত নাম্বার পেয়েছিল পরীক্ষায়। জি এম ড্যাশ এম বাই এক্স স্কোয়ার। ওকে, এখন এম ড্যাশ এর ভ্যালু বসা এখানে। এম ড্যাশ এর ভ্যালু যদি বসাস তাহলে এম ড্যাশ কত হবে? এম ড্যাশ হবে 4/3 পাই এক্স কিউব। ওকে, তো এক্স স্কোয়ার সাথে কাট এক্স কিউব, and we have find out that 4gm pi rho by 3 into x, again ভাই x, that is f, মানে বডিটাকে এই ফোর্স দিয়ে টানবে কে? সেই ছোট আর্থটা, তাই না? ছোট আর্থটাই ফোর্স দিয়ে টানবে। এবার বল, আমরা x মাপছি কোন দিক থেকে স্যার? এই দিক থেকে x, হ্যাঁ না বল, এই দিক থেকে x, আর ফোর্স কাজ করছে কোন দিকে স্যার? এদিকে। অবভিয়াসলি কি চলে আসবে একটা স্যার? মাইনাস সাইন। আর এফ মানে কি স্যার? এম এ। এফ মানে কি স্যার? এম এ। তাহলে এম এ সমান মাইনাস 4gm পাই রো বাই 3 ইন্টু এক্স। তাহলে এম যদি কেটে যায়, কথা বলিস না, এ সমান মাইনাস 4g পাই রো বাই 3 ইন্টু এক্স। ইজ ইট কনস্ট্যান্ট? হ্যাঁ না বল। আর এটা মানে কি তাহলে হয়ে যাবে ওমেগা স্কোয়ার। তাহলে এটা যদি ওমেগা স্কোয়ার হয় তাহলে এ মানে হবে স্যার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তার মানে বডিটা এখানে এসএইচ এর মতো এভাবে দুলবে, হ্যাঁ না বল? ক্লিয়ার? এসএইচ এর মতো দুলবে মানে কি, আমি এখান থেকে যদি কোনো একটা বডিকে ছেড়ে দিই তাহলে আমেরিকায় যে বসে আছে সে দেখবে বডিটা এলো, কিন্তু আমি তাকে ধরবার আগে বডিটা আবার পালিয়ে যাবে। কেন? হাত কো আয়া মুঁ না লাগায়া, মানে ওকে দেখতে পাবো বাট পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? ওকে তো আবার টানছে, হ্যাঁ না বল? তাহলে এরকম ভাবে যাবে আসবে যাবে আসবে যাবে আসবে, তাই না? এরকম ভাবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? সো আমরা এখানে যদি ওমেগা বার করতে চাই, ওমেগা মানে কত হবে? ওমেগা মানে হবে 4g পাই রো বাই 3, এটা হবে ওমেগা, রুট ওভার 4g পাই রো বাই 3, এটা হবে ওমেগা, ঠিক আছে? তাহলে টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড হবে 2 পাই বাই ওমেগা, মানে কত? 2 পাই 3 বাই 4g পাই, ঠিক তো? এবার দেখ, আর নিচে কি পড়ে থাকবে? একটা রো। রো এর ফর্মুলা বল, রো এর ফর্মুলা বল। আরে গ্র্যাভিটেশনের রো কি? 3g বাই 4 পাই আর জি। তাহলে রো মানে 3g বাই 4 পাই আর জি কোথায় চলে যাবে? ওপরে। ইন্টু কত হবে? 4 পাই আর জি। দেখো একটা বিউটিফুল রিলেশন পাবা। তো 4 পাই 4 পাই 3 কেটে গেল, তাহলে টাইম পিরিয়ড কত হবে স্যার? 2 পাই রুট আন্ডার, আচ্ছা জি কেটে যাবে, দেখ আর বাই জি। এবার আর পৃথিবীর ব্যাসার্ধ বা রেডিয়াস, এটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ না বল? আর জিও পৃথিবীর কি হয়? কনস্ট্যান্ট। তবে টাইম পিরিয়ড অফ দ্য বডি কি হবে? কনস্ট্যান্ট। এবং আর এর যদি ভ্যালু বসাই আমরা, প্লিজ ক্যালকুলেট করো একটু, তাহলে যাদের ক্যালকুলেটর আছে একটু দেখো, 2 পাই রুট আন্ডার আর কত হবে স্যার? 6400 কিলোমিটার, তাকে মিটার করে নিলাম, বাই কত হবে? জি কত? 9.8। প্লিজ এটা একটু ক্যালকুলেট করো। কার ক্যালকুলেটর আছে? এনেছো কেউ? প্রিয়াংশু করো চট করো। দেখো 2 পাই রুট করো, বাচ্চা কত হইলো? বই দেখে তো সহজ লাগে বলতে, 1621 পয়েন্ট সামথিং, সব পুরো ক্যালকুলেট করে। এবার একে 60 দিয়ে ভাগ করো তো, এটা তো সেকেন্ড এলো অ্যান্সার। না ভুল করছো কিছু,
কিছু ভুল হয়েছে? যাও, এটা টোটাল ক্যালকুলেট করলে আসবে 84 মিনিট। কত আসবে? 84 মিনিট। মানে ভাব 84 মিনিট মানে কি 1 ঘন্টা 24 মিনিট। মানে দেখ, আমি ইন্ডিয়াতে কোনো একটা কিছু ছাড়লাম, এখান থেকে এত দূর আসবে, দিয়ে আবার ইন্ডিয়াতে পৌঁছাবে, কতক্ষণ লাগবে? 84 মিনিট। এটাই তো টাইম পিরিয়ড। তার মানে আমি এখান থেকে এত দূর আসতে সময় কত লাগবে স্যার? মাত্র 42 মিনিট। মানে এখান থেকে আমেরিকা চলে যাবে মাত্র 42 মিনিটে। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলে আসছে না? 42 মিনিট। ক্লিয়ার? আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? ওকে, এবার তাহলে পৃথিবীর কেন্দ্র দিয়ে টানেল খোদলে মানে মানে খনন করলে পরে যা হবে দ্যাট উইল বি ইয়োর, মানে খনন করাটা ইউজ হয় না অনেক সময়। ইজ ইট ক্লিয়ার? ওকে, হিন্দিতে বলে খুদাই করলে না, বলো দাঁড়াবো। হেমা ইন্ডিয়ার এ কই? এই আমেরিকার এ না থাক, হচ্ছে ওকে সৈনি, বুঝলা? কি চশমার ফাঁক দিয়ে দেখছো? সায়ক কোথায়, ঘুরতে গেছে নাকি? ওকে হয়েছে। এবার আমার অকাত নাই যে আমি পৃথিবীর কেন্দ্র দিয়ে টানেল মানে খনন করব। আবার আগের পেজে হ্যাঁ হ্যাঁ, ফ্রি এনার্জি তো, তুমি যদি খনন করতে পারো এরকম একটা করো অলওয়েজ। অবভিয়াসলি তুমি পৃথিবীর কেন্দ্র নয়, মাত্র 20 কিলোমিটার ভিতরে ঢোকো না, ও তো কেন্দ্র অনেক দূরে আছে। এখনো পর্যন্ত হিউম্যান বোধহয় সব থেকে লোয়েস্ট গেছে 18 কিলোমিটার, 12 কিলোমিটার। আমি যত জানতাম 16-17। 12 কিলোমিটার গিয়ে তুমি শেষ হয়ে যাচ্ছ। 12 কিলোমিটার মানে কইটুকু বলো তো? এইটুকু। এটাও 12 কিলোমিটার হবে না, এখান থেকে একটু 6400 ভাই। সেই জন্য তো বলে দিলাম হাইপোথেটিক্যাল, যেটা হবে না। এবার যেটা অকালে তোমার হতে পারে, যে আমি সেন্টার যাবো না স্যার, সেন্টার থেকে শিফট করে গেলাম, মানে আমি সেন্টার দিয়ে যাবো না, মানে এইভাবে খনন করবো যেন সেন্টারের পাশ দিয়ে বেরিয়ে যায়, সেন্টার থেকে অনেক দূরে, তাহলে পরে হতে পারত। দ্যাট ক্যান বি পসিবল। যেমন আমরা মেট্রো রেল করছি, কিন্তু মেট্রো রেল কি প্যারালাল চলে, আমি প্যারালাল কথা বলছি না, আমি ভেতরে ঢুকে যাব, কিন্তু কেন্দ্র দিয়ে যাব না, কারণ কেন্দ্র তো গলে যাব, কোর, আমি কোরের পাশ দিয়ে বেরিয়ে যাবো। আমি কি বলতে পারছি? সেটা হচ্ছে এই লাইনটা, সেটা হচ্ছে এই লাইনটা। ওকে, সেটা হচ্ছে এই লাইনটা। এখন আমরা এরকম ভাবে কনসিডার করছি। আস্তে ভাই তাকাও ওইদিকে প্লিজ। এবার ধরো কোন একটা বডি এখানে বসে আছে, কোন একটা বডি এখানে বসে আছে। এবার দেখো এখানে যখন বডিটা বসে আছে, তাকা, তার উপর একটা ফোর্স কি এই দিকে কাজ করবে? হ্যাঁ না না বল? এদিকে ফোর্স কাজ করবে, এদিকে ফোর্স কাজ করবে। এবার দেখ আমি ধরে নিচ্ছি এটা ও, এটা সি, এটা সি ড্যাশ। ক্লিয়ার? এবার দেখ সি ড্যাশ থেকে সি এটা হচ্ছে এক্স, ভালো করে দেখবি, সি ড্যাশ থেকে সি এটা হচ্ছে এক্স, আর ও থেকে সি পর্যন্ত এটাকে ধরছি আর, ও থেকে সি পর্যন্ত এটাকে ধরছি আর। কি বেড়ালের বাচ্চা নাকি? ওকে চলো, ওসিটাকে আর ধরছি, এন্ড উই আর কনসিডারিং, আস্তে ভাই তাকাও এদিকে, উই আর কনসিডারিং দিস অ্যাঙ্গেল টু বি থিটা। এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরছি, দিস অ্যাঙ্গেল। তাহলে ও সি সি ড্যাশ, অ্যাঙ্গেল ও সি সি ড্যাশ এটা হচ্ছে থিটা। এই তাকা। এখন তাহলে নরমালি যদি ফোর্স ভাবি, নরমালি এই ফোর্সটা কত হবে স্যার? নরমালি ফোর্সটা না, তো নরমাল ফোর্স তো স্যার এফ শুড বি ইকুয়ালস টু জি এম ড্যাশ এম বাই কত হবে স্যার? আর স্কয়ার। হ্যাঁ না বল? ঠিক বলছি তো? তাকাই দিকে ভালো করে, এইটাই তো হবে, কারণ ডিসটেন্সটা কত বলে দিয়েছি আমি? আর। আর এম ড্যাশ কত এক্ষুনি বার করলি তো, এম ড্যাশ নাকি রে? হ্যাঁ না বল? এম ড্যাশ 3.5 পাই এক্স কিউব রো ছিল, কিন্তু এখানে এক্স কিউব হবে না, কত হবে স্যার? আর কিউব রো। হ্যাঁ না বল? তাহলে আমি কি লিখবো স্যার? ক্যাপিটাল এফ সমান জি এম বাই আর স্কোয়ার ইন্টু 4/3 পাই আর কিউব রো।
ভাই প্লিজ কনসিডার করো, ওইদিকে দেখো না একটু, একটু দেখো। ওকে, তাহলে আর স্কোয়ারের সাথে আর কিউব কাটলো, তাহলে ক্যাপিটাল এফ মানে পড়ে থাকলো 4g পাই এম আর বাই 3 রো, এরকম কিছু, তাই তো? এবার দেখ, এবার লজিক হচ্ছে আমাদের ফোর্সটা এইভাবে কাজ করছে, কিন্তু বডি তো দুলবে এইদিকে, হ্যাঁ না বল? তাহলে এফ এর একটা কম্পোনেন্ট আমাকে এইদিকে টানতে হবে, হ্যাঁ না বল? ইয়েস অর নো? তাহলে এইদিকে যদি এফ কাজ করে, তাহলে এদিকে কাজ করবে কত বলতো? এফ কস থিটা, হ্যাঁ না বল? আর এদিকে কত কাজ করবে? এফ সাইন থিটা। এই ফোর্সটার তো কোনো দরকার নাই আমার, পারপেন্ডিকুলারলি কাজ করছে, তাহলে এফ কস থিটা কাজ করবে, ইয়েস অর নো? তাহলে আমার কাছে যে রেস্টোরিং ফোর্সটা কাজ করবে, ভালো করে বুঝ, রেস্টোরিং ফোর্স কত কাজ করবে? রেস্টোরিং ফোর্স কত কাজ করবে স্যার? এফ কস থিটা। বল আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? এফ রেস্টোরিং মানে কত হবে? এফ কস থিটা। তাহলে এফ রেস্টোরিং মানে হলো এফ কস থিটা। এবার এফ কত স্যার? এফ তো 4g পাই এম আর রো বাই 3, আর কস থিটা মানে কত স্যার? দেখো এদিকে দেখো, থিটা যদি এটা কস থিটা মানে ভূমি বাই অতি, কত হবে? এক্স বাই আর, এক্স বাই আর। তাহলে আমি কত লিখবো স্যার? এক্স বাই আর। তাহলে দেখ এফ নেট বা এফ রেস্টোরিং, এটা মানে কি হবে? এম এ, হ্যাঁ না বলতো? এফ মানে কত হবে? এম এ। তাহলে এম এ মানে কত স্যার? 4g পাই এম রো বাই 3 ইন্টু কত হয়ে গেল? এক্স। আর দেখ এম এম যদি কেটে যায়, আর এখানে একটা মাইনাস সাইন কেন আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস এবার? কেন? এফ কস থিটা নিচে কাজ করছে, আর এক্স কোন দিকে? উপর দিকে, এদিকে। তাহলে এ শুড বি ইকুয়ালস টু মাইনাস 4g পাই রো বাই 3 ইন্টু এক্স। তাহলে এইটাই কি আমার ওমেগা স্কোয়ার হবে, হ্যাঁ না বল? এটাই কি আমার ওমেগা স্কোয়ার হবে? দেখ তো ওমেগা স্কোয়ারটা চেনা চেনা লাগছে। 4g পাই রো বাই 3, 4g পাই রো বাই 3। তার মানে ওমেগা স্কোয়ার এখানে কি হলো? প্রিভিয়াস এর মতো সেম এলো। দ্যাট মিনস যে আমার এই দিক দিয়ে বডিকে যদি ফেলি, তাহলেও তার টাইম পিরিয়ড যা থাকবে, আগেও তার টাইম পিরিয়ড কি ছিল? সেম। মানে টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে দেখলাম কত, যে ওমেগা মানে কত হবে? রুট ওভার 4g পাই রো বাই 3। তাহলে টাইম পিরিয়ড কত হবে? 2 পাই বাই ওমেগা। আর এটা মানে কত? ঠিক তো? 2 পাই রুট ওভার আর বাই জি, ঠিক বলছি? চলো তাহলে টানেল বোঝাতে পারলাম, টানেলের কনসেপ্ট বোঝাতে পারলাম সকলকে। টানেল রিলেটেড একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সুন্দর দেওয়া আছে, তাড়াতাড়ি করো ভাই, 9:15 বাজছে, যাও। টানেল রিলেটেড প্রবলেমটা এবার দেখতে ভালো লাগছে, যে আমাদের কি রকম প্রবলেম দিতে পারে পরীক্ষায়, হ্যাঁ কিরকম প্রবলেম দিতে পারে। তো বেসিক্যালি আমরা যদি দেখি, তাহলে আমাকে কি বলছে? টু টানেলস T1 and T2 আর ডাগ অ্যাক্রস আর্থ অ্যাজ শোন ইন দ্য ফিগার। যেমন করে ফিগার দেখাচ্ছে এরকম ভাবে দুটো টানেলকে আমরা এখানে কি করেছি? খনন করে ফেলেছি। ওয়ান এন্ড অফ দ্য টু টানেলস হ্যাভ এ কমন মিটিং পয়েন্ট। এটা হচ্ছে তাদের কমন মিটিং পয়েন্ট, দ্যাট ইজ জে, এরকম কিছু একটা দিয়ে রেখেছি। On the surface of the earth, two particles P1 and P2 are oscillating from one end to another one, এভাবে তারা অসিলেট করছে। at any instant P1 আর P2 পার্টিকেলের লোকেশন তোমাকে দিয়ে দিয়েছে। লোকেশন দেখতে পাচ্ছ, একটা নিচে যাচ্ছে, একটা উপরের দিকে যাচ্ছে, এরকম ভাবে। at some instant particles are at mid point, ও বাবা এটাকে মিড পয়েন্ট বলে দিয়েছে। মিড পয়েন্ট মানে বুঝতে পারছো এটা কত হবে স্যার? r বাই কত হবে? 2 নাকি রে? কিন্তু এটা আমরা জানি না কত হবে, তাই তো? এটা r বাই 2 হবে। that and as shown in the figure, then write phase difference of the particle P1 and P2। তাহলে পার্টিকেল দুটোর ফেজ ডিফারেন্স কত হবে? ফেজ ডিফারেন্স মানে কি? ফেজ মানে কি? ফেজ মানে আমি বুঝিয়েছিলাম যে কোনো একটা পার্টিকেল কোথায় আছে বা কোনো একটা ওয়েভ কোথায় আছে, ওয়েভটার কি পজিশন, এইটা বোঝাতে আমরা ফেজ ইউজ করি। তাহলে আমরা এখানে কি সেই পার্টিকেল দুটোর ফেজ বুঝতে পারছি? বুঝতে পারছি, হ্যাঁ স্যার। একটা পার্টিকেল এদিকে যাবে, একটা পার্টিকেল ওদিকে যাবে, ইয়েস অর নো? আবার দেখো লজিক্যালি, প্লিজ কনসিডার করো, আবার লজিক্যালি দেখো এদের দুটো টাইম পিরিয়ড কি সেম হবে, হ্যাঁ না বলো? টাইম পিরিয়ড কি হয়ে যাবে স্যার? সেম হয়ে যাবে। তো টাইম পিরিয়ড যেহেতু সেম হয়ে যাবে, তাহলে ওমেগাও সেম হবে। সেই জন্য এদের ফেজ দেখো, একটা নিচে একটা ওপরে আছে, তাহলে এরা অপোজিটলি ফেজড আছে, হ্যাঁ না বল? কারণ একটা নিচে আসছে, একটা ওপরে যাচ্ছে, তাহলে এদের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা পাওয়া যাবে, সেই ফেজ ডিফারেন্সটা কি হবে? পাই।
ক্লিয়ার হলো? ফেজ ডিফারেন্স কিভাবে পাই, মানে কি বলতো, যেহেতু টাইম পিরিয়ড সেম, মানে একটা পার্টিকেল যখন এখানে পৌঁছাবে আর একটা পার্টিকেল কোথাও পৌঁছে যাবে এখানে, এ যখন এখানে পৌঁছাবে এ কোথায় এখানে, তাহলে এরা কি কোনোদিনও মিট করবে এক জায়গায়? না, কোনোদিনও মিট করবে না। সো দিস পার্টিকেল উইল নট মিট। ক্লিয়ার হলো? আমি কি কোশ্চেনটা প্রথম লাইনটা বলতে পারলাম? ক্লিয়ার? রাইট দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ভেলোসিটি অফ পার্টিকেল p1 এন্ড p2। তাহলে p1 পার্টিকেলের যদি ম্যাক্সিমাম ভেলোসিটি দেখিস তাহলে v মানে কত স্যার, v1 ধরলাম। ম্যাক্সিমাম ভেলোসিটি ফর্মুলা কত স্যার, a1 ওমেগা 1। এবার ওমেগা তো দুটোর ক্ষেত্রে কি হবে স্যার, সেম, তাই v1 মানে কত হবে, a1 ওমেগা। আর বল v2 মানে কত হবে স্যার, a2 ওমেগা। হ্যাঁ না না বল। এবার দেখ রেশিও মানে কত হবে স্যার, v1 বাই v2 মানে a1 বাই a2। কেন ওমেগা দুটো কি হয়ে গেল বলতো, সেম। একটু আগে দেখালাম ওমেগা গুলো কি ছিল, মনে পড়ছে? ওমেগা গুলো কি হলো, সেম। ক্লিয়ার? এবার বলছে a1 a2 বার করো। a1 মানে কি স্যার, এটা যদি p1 পার্টিকেল হয় তাহলে এখান থেকে এইটুকুটাকে বলছি আমরা a, আর a2 কোনটা স্যার, এখান থেকে এইটুকুকে বলছি আমরা a। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? তাহলে a1 কত স্যার, a1 মানে তো r/2। হ্যাঁ না না বল, এক্ষুনি দেখিয়ে দিলাম। তাহলে a1 মানে স্যার কত হচ্ছে, r/2। কোশ্চেনটা দেখতে বিশাল বড় কিন্তু কোশ্চেনটা অ্যাকচুয়ালি খুব ইজি। আর এইখান থেকে এইটুকু এবার আমাদেরকে বার করতে হবে। চোখে দেখে বুঝতে মনে হচ্ছে বার করতে পারবো না, কিন্তু দেখো ট্রায়াঙ্গেল দেওয়া আছে, 60 দেওয়া আছে, তাহলে এইটা আবার পারপেন্ডিকুলারও দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা cos 60 নেই, ভূমি বাই অতি পেয়ে যাবো। হ্যাঁ না না বল? তাহলে আমরা যদি cos 60 চয়েস করি, cos 60 মানে কত হবে স্যার, ভূমি বাই কত হবে, অতি। তাহলে ভূমি কত স্যার, ভূমি তো আমাকে বার করতে হবে। হ্যাঁ না না বল? এটাই তো a2। হ্যাঁ না না বল? এটাই তো a2। আর অতি কত স্যার, r/2। তাহলে a2 মানে কত স্যার, r/2 ইন্টু cos 60। cos 60 মান কত স্যার, তাহলে a2 মানে কত হয়ে গেল, r/4। a2 মানে কত হয়ে গেল, r/4। তাহলে a2 মানে যদি r/4 হয়ে যায় তাহলে v1 বাই v2 কত হবে স্যার, a1 মানে r/2 ইন্টু r4। তাহলে কত হয়ে গেল স্যার, 2/1। তাহলে 2:1। ক্লিয়ার হলো? তাহলে দেখো ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটির রেশিও হয়ে যাবে কত, 2:1। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? চলো, অঙ্কটা কি ভালো লাগলো? চলো এবার একটা পেন্ডুলাম, এই প্রবলেমটা অনেক সময় পরীক্ষায় দেয়, যে ধরো একটা পেন্ডুলাম আমি একটা গাড়ির সিলিং থেকে ঝুলিয়েছি। এবার গাড়িটাকে কি করছি আমি, আমি খুব জোরে টার্ন করাচ্ছি কোনো এক জায়গা থেকে টার্ন। তো গাড়িকে দেখো টার্ন করালে কি হবে, পেন্ডুলাম দেখো টার্ন হয়ে যাবে এরকম ভাবে। তো a0 অ্যাক্সেলারেশনে যদি গাড়ি যায় তাহলে তার এইদিকে একটা সিউডো ফোর্স কত কাজ করবে স্যার, ma0। তাহলে একটা কাজ করছে ma0 এইদিকে, একটা কাজ করছে mg এইদিকে। তাহলে তার এই জায়গাটায় কি কাজ করবে স্যার, লব্ধি বা রেজাল্ট্যান্ট ফোর্স, মানে হচ্ছে রেজাল্ট্যান্ট কি জি। রেজাল্ট্যান্ট জি কি করে বার করবো স্যার, না তো ফর্মুলা তো জানি, জি স্কোয়ার প্লাস a0 স্কোয়ার, a0 যেহেতু দেওয়া আছে, প্লাস কত হবে 2ga0 cos। এবার এদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে স্যার, 90 ডিগ্রি, cos 90। cos 90 ভ্যালু কত হয়ে যায় স্যার, 0। ইফেক্টিভ জি কত হয়ে যাবে স্যার, শুধুমাত্র রুট আন্ডার জি স্কোয়ার প্লাস a g স্কোয়ার। টাইম পিরিয়ডের ফর্মুলা কি ছিল, 2π√L/g। জি এর জায়গায় কি বসিয়ে দিব, রুট আন্ডার জি স্কোয়ার প্লাস a0 স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলাম? বুঝতে পেরেছি সবাইকে? কিছু ফর্মুলা নয় বাবা, এগুলো একটা সিচুয়েশন, এরকম কোটি কোটি সিচুয়েশন আছে, কটা ফর্মুলা মনে রাখবা? ফিজিক্স বোঝো? ক্লিয়ার হয়েছে? কম্পাউন্ড পেন্ডুলাম, কম্পাউন্ড পেন্ডুলাম জিনিসটা কি বোঝায় ভালো করে দেখো। ধরো তোমার কাছে একটা চাকতি আছে, চাকতি। এবার চাকতির মধ্যে একটা ফুটো করেছো, দিয়ে ফুটোতে গলিয়ে রেখো চাকতিটাকে, দিয়ে এরকম দুলিয়ে ছেড়ে দিচ্ছ। মানে নর্মাল পেন্ডুলাম কি হতো, একটা দড়ি থেকে একটা পিতবলকে ঝোলাবো, কিন্তু এখানে দড়ি থেকে পিতবল বলছি না, আমি বলছি যে এটাকেই দোলাবো এরকম ভাবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই এটাকেই দোলাবো এই। তাহলে এটা একটা কম্পাউন্ড পেন্ডুলাম হবে, কারণ বুঝতে পারছি ব্যাপারটা, এর একটা নিজস্ব স্ট্রাকচার আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছ এরকম একটা সিচুয়েশন আছে। তাহলে কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রেও আমরা নর্মাল এসএইচএম এর ফান্ডা লাগিয়ে কম্পাউন্ড পেন্ডুলামটাকে বোঝার চেষ্টা করবো। এবার কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে কি হবে, ধরো একটা নর্মাল, এটা সার্কেল দিয়েছে, একটা সার্কেল মানে সার্কুলার ডিস্ক দিয়েছে। তাহলে আমরা ভেবে নিতে পারি যে এর পুরো সেন্টার অফ মাস কোনো এক জায়গায় বসে আছে, এটা হচ্ছে তার সেন্টার অফ মাস। আর পুরো মাস যেহেতু সেন্টার অফ মাস এইভাবে আছে, বডিটাকে যে কোনো মোমেন্টে ডিসপ্লেস করে রেখেছো কত অ্যাঙ্গেলে স্যার, থিটা অ্যাঙ্গেলে ডিসপ্লেস করে রেখেছো। আর পুরো মাসটা যেহেতু এখানে জমে আছে, তাই আমরা ভাবতে পারি যে লেন্থটা কত স্যার, এল। আর এখানে এমজি কাজ করছে,
তাহলে mg এর একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে কত, mg cos থিটা, আর এইদিকে কি কাজ করবে স্যার, mg, এবার বলতো কোন কম্পোনেন্টটা ওকে এইদিকে আবার দুলতে সাহায্য করবে, mg sin থিটা, হ্যাঁ না বল, বুঝতে পারছি ব্যাপারটা? সেই জন্য কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে mg sin থিটাই কাজ করবে। তাহলে mg sin থিটা কাজ করছে, তাহলে এখানে টর্ক কত কাজ করবে স্যার, mg sin থিটা ইনটু কত হবে, l, হ্যাঁ না বল, দেখ mg sin থিটা ইনটু l, আর টর্ক মানে কত স্যার, i আলফা, আমি এখান থেকে কি বার করে নেবো স্যার, আলফা। তাহলে এখান থেকে যদি আলফা বার করি, ভালো করে দেখ আলফা কত হবে, আলফা, তাহলে আলফা শুড বি ইকুয়ালস টু, না তো স্যার mg l বাই কত হবে, i, হ্যাঁ না বল, mg l বাই i, এটাই কি আলফা মাইনাস থিটা, এরকম কিছু দাঁড়াবে, হ্যাঁ না বল, mg l বাই i। এবার আমরা যদি এখানে দেখি তাহলে ওমেগা স্কোয়ার মানে কত হবে স্যার, mg l বাই i, তাহলে ওমেগা মানে কত হবে, রুট আন্ডার mg l বাই i, এটাই হবে গল্প। এখানে i হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি। এবার এই বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা তো ঝামেলা, কেন, বডিটা তো আননোন সাইজের, কিন্তু এখানে আমরা একটা নোন সাইজ দিয়ে রেখেছি, কি একটা সার্কুলার এরকম দিয়ে রেখেছি। এবার তাকে ফুটিয়েছি কোন জায়গায়, এই জায়গায়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে গেলে আমাকে প্রথমে কি বার করতে হবে, যে এই অ্যাক্সিসের রেসপেক্টে, হ্যাঁ না বল, ভালো করে বোঝ, এই অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে এই অ্যাক্সিসের রেসপেক্টে, ভালো করে বোঝ। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে গেলে কি করতে হবে আমাকে, এখানে দেখ প্যারালাল অ্যাক্সিস থিওরেম, হ্যাঁ না বল, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, ঠিক বলছি তো? তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি ছিল, যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করবেন দ্যাট ইকুয়ালস টু ICM প্লাস কি ছিল স্যার, m d স্কয়ার, হ্যাঁ না বলতো, এটাই ছিল কিনা? তাহলে আমি এখানে i যদি বার করি তাহলে দেখ ICM প্লাস কত হবে, m d স্কয়ার, কিন্তু d মানে এখানে কত আছে স্যার, l, তাই l স্কয়ার, আমি কি বলতে পারলাম? এবার এটা যদি একটা চাকতি হয় তাহলে ICM আমরা এখানে বার করে নিতে পারবো, হ্যাঁ না বল। এবার ধরছি একটা আননোন সাইজ, জানি না সেই সাইজ কত, আননোন জানি না, তখন কি আমরা i মানে লিখতে পারবো, ভালো করে ভাববে, i সমান লিখতে পারবো mk স্কয়ার, হ্যাঁ না বলতো, যেখানে k হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, হ্যাঁ না বল, চক্রগতির ব্যাসার্ধ, ঠিক বলছি তো, রেডিয়াস অফ জাইরেশন। সেই জন্য আমরা এখানে পুরো সিচুয়েশনটাকে এইভাবে লিখছি যে i শুড বি ইকুয়ালস টু mk স্কয়ার প্লাস ml স্কয়ার, m টাকে কমন নিলাম, তাহলে এখান থেকে কি লিখলাম স্যার, m টাকে কমন নিয়ে, তাহলে i শুড বি ইকুয়ালস টু m কমন নিলে k স্কয়ার প্লাস কত হয়ে গেল, l স্কয়ার, এই m স্কয়ার প্লাস m স্কয়ার বাই mgl, m কমন নিয়ে কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো স্যার k স্কয়ার l স্কয়ার বাই l, l টাকে উপরে পাঠিয়ে দিলাম k স্কয়ার প্লাস l স্কয়ার বাই l বাই g। এই যে এইটাকে বলছি দেখ টাইম পিরিয়ড মানে 2 পাই সামথিং বাই g, এটা কার মধ্যে দেখতে লাগছে, t ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g, তাই এটাকে আমরা l ই বলছি, কিন্তু এটাকে বলছি আমরা নতুন একটা নাম, ইফেক্টিভ লেংথ। এটাকে কি বলছি, ইফেক্টিভ লেংথ। তাহলে ইফেক্টিভ লেংথ মানে কত হবে, বা ইকুইভ্যালেন্ট লেংথ k স্কয়ার প্লাস l স্কয়ার বাই l। তাই আমরা যখন কম্পাউন্ড প্রবলেম বা কম্পাউন্ড মানে পেন্ডুলাম রিলেটেড প্রবলেম, তো আমার প্রথম কাজ হবে ইফেক্টিভ লেংথ বার করা। ইফেক্টিভ লেংথ বার করে নিয়েছো মানেই তোমার কাজ হয়ে গেছে শেষ। তবে হ্যাঁ, তার কে জানতে হবে, চক্রগতির ব্যাসার্ধ। এবার কে জানার জন্য কোন ফর্মুলা ইউজ করবা তুমি, i সমান, ক্লিয়ার? দেখ এটা নিয়ে একটা প্রবলেম দেওয়া আছে, দেখ তাহলে কি দেওয়া আছে, একটা রড দেওয়া আছে, দেখতে পাচ্ছিস রড, আর রডকে দেখ এখানে ঝুলিয়ে রেখেছি, দেখতে পাচ্ছিস, এবার রড কে আমাকে দোলাবো, বুঝতে পারছিস নিশ্চয়ই? তাহলে এর পুরো সেন্টার অফ মাস কোথায় থাকবে স্যার, এখানে, তাহলে এর এই জায়গাটা কত হবে, l পুরো রড হলেও এইটুকু কত হবে, l0, তার মানে আমরা যেটা l ধরেছিলাম l, সেটা এখানে কত হবে বলতো, l0, হ্যাঁ না বল, ভালো করে দেখ, যেটা l ধরেছিলাম তাই না, এটা l ধরেছিলিস তো, এই lটা ওখানে কত হবে স্যার, l0, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে আমার যদি প্রধান কাজ হয় l ইকুইভ্যালেন্ট বার করা, তাহলে l ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি ছিল স্যার, দেখ l ইকুইভ্যালেন্ট ছিল k স্কয়ার প্লাস l স্কয়ার বাই l, তাহলে l ইকুইভ্যালেন্ট ছিল k স্কয়ার প্লাস l স্কয়ার বাই l, এই দুটো কত হবে, l0, হ্যাঁ না বল। এখন আমাকে বার করতে হবে k স্কয়ার। আচ্ছা k স্কয়ার আসতে ভাই, k স্কয়ার মানে কত, এবার দেখ k স্কয়ার মানে যদি বার করতে হয় তো তোকে জানতে হবে মোমেন্ট অফ ইনার্সিয়া, i সমান mk স্কয়ার। এবার একটা রডের একদম প্রান্ত থেকে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাই, কত হয়, 1/3 ml স্কয়ার, নাকি? প্রান্ত থেকে কত হবে, 1/3 ml স্কয়ার। তাহলে আমরা যদি এখানে বলি স্যার 1/3 ml স্কয়ার মানে কত, mk স্কয়ার, তাহলে এটা k স্কয়ার মানে পেয়ে গেলি কত বলতো, l স্কয়ার বাই 3। তাহলে k স্কয়ার জায়গায় কত বসবি, l স্কয়ার বাই 3, সেখান থেকে তুই বার করে নিবি ওর ইফেক্টিভ লেংথ, বাস তাহলে হয়ে গেল। ক্লিয়ার হলো না, বুঝতে পারলি না ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? এরকম বিভিন্ন ক্ষেত্রে যদি আমাদের দুটো শেপ দিয়েছি এখানে আমরা, যে একটা ধর রিং আছে,
কম্পাউন্ড পেন্ডুলাম, রিংকে দেখ ফুটো করে মুখে ঝুলিয়ে দিয়েছি, রিং, হ্যাঁ রিং এরকম ঝুলিয়ে দিয়েছি, তাহলে পরে তার টাইম পিরিয়ড কত হবে একটু মনে রাখবে, 2π√2r/j হয়। এবার তুমি ক্যালকুলেট করতে গেলে কি করে করবে, এভাবে করতে হবে তোমাকে। তো আমি এটা দিয়ে দিলাম। আর যদি আমাদের এরকম একটা স্কোয়ার থাকে, দেখতে পাচ্ছ স্কোয়ার, তার সাইড কত a, আর একটা কোণা দিয়ে এরকম করে পেন্ডুলাম ঘুরিয়ে দিচ্ছি, তার টাইম পিরিয়ড হবে 2√2a/3g। 2√2a কত হয় 3g, এটা মনে রাখবি। টাইম পিরিয়ড শুড বি ইকুয়াল টু 2√2a/3g, এটা মনে রাখবি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, এবার আমরা কোশ্চেনে আসছি। কোয়েশ্চেন্স, চলো বলো, which of the following represents simple harmonic motion? x equals to a sin omega t plus b cos omega t, এটা কি একটা SHM হবে? এটা কি একটা SHM হবে কিনা, কি করে বার করব? এনিওয়ান? এটা SHM হবে কিনা, আমাকে x দিয়ে দিয়েছে, আমি কি করে জানবো? বলো, কেউ একজন বলো আমাকে, x equal to a sin omega t plus b cos omega t দিয়ে দিয়েছে, এটা SHM হবে কি না, কি করে জানবো? নো আইডিয়া। হ্যাঁ, ডেরিভেটিভ এসো করো। দেখো এরকম সিচুয়েশন যদি দেয়, একটা দেখিয়ে দিচ্ছি, দেখ তো যদি আমাকে এরকম সিচুয়েশন দেয়, এক একটা দেখাচ্ছি, দেখ যে একটা ইকুয়েশন সেটা SHM কিনা। তো আমাকে কি দিয়েছে ভালো করে দেখবি, x মানে দিয়েছে a sin omega t প্লাস b cos omega t। আমি ক্লাসে কতবার বকলাম যে তোমার কোন একটা বডি SHM আছে কিনা তুমি দেখো a প্রপোর্শনাল টু -x, হ্যাঁ না বল। a মানে কি অ্যাক্সেলারেশন, তাহলে x দিলে আমি অ্যাক্সেলারেশন বার করতে পারবো না, কি করে বার করব? তো প্রথম কাজ স্যার dx dt বার করুন, হ্যাঁ না বল। dx dt মানে কি ভেলোসিটি, হ্যাঁ না বল। এটা মানে কি ভেলোসিটি, কত হবে স্যার a ওমেগা cos omega t minus b omega sin omega t। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এবার যদি আমাকে অ্যাক্সেলারেশন বার করতে হয় তাহলে কি করতে হবে স্যার, dv/dt ডবল ডেরিভেটিভ করতে হবে, হ্যাঁ না বল। ভেলোসিটি ডেরিভেটিভ করতে হবে তো অ্যাক্সেলারেশন বার করতে গেলে, তাহলে অ্যাক্সেলারেশন যদি বার করতে চাই ভেলোসিটির ডেরিভেটিভ করতে হচ্ছে উইথ রেসপেক্ট টু কি, টাইম। তাহলে কত হবে স্যার, দেখ মাইনাস, এটা মাইনাস হবে তো, মাইনাস a ওমেগা স্কয়ার হবে, হ্যাঁ না বল, সাইন ওমেগা টি মাইনাস বি ওমেগা স্কোয়ার কস ওমেগা টি। আচ্ছা ওমেগা স্কোয়ার যদি কমন নিস, মাইনাস ওমেগা স্কোয়ার যদি কমন নিস, তাহলে কি পড়ে থাকবে দেখতো, এ সাইন ওমেগা টি প্লাস কি পড়ে থাকবে, বি কস ওমেগা টি। আচ্ছা এটা মানে কি রে, এক্স, তাহলে এ মানে কি পেয়ে গেলাম স্যার, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে এ প্রপোর্শনাল টু -x। ওকে স্যার, এটা এসেছে, ইয়েস অর নো, বুঝতে পারলাম। সো ক্যান ইউ চেক, এটা ই টু দি পাওয়ার আই ওমেগা টি, হ্যাঁ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। ক্যান ইউ চেক বোথ, বাকি তিনটে চেক করতে পারবি তো, এল এর মানে লগ ওমেগা টি, বাকিগুলো চেক করতে পারবি এবার? ক্লিয়ার? দেখ এটা SHM হবে, এটা হবে না, এটা হবে না, একবার চেক করে নিস, ঠিক আছে, বুঝতে পারলাম। এটা চেক করে বুঝাতে পারলাম কি করে করব, তাহলে এই তিনটে বাকি একটু বাড়িতে ট্রাই করবে। ক্লিয়ার? সেম, আমরা এখানে তিনটে ইকুয়েশন দিয়ে দিচ্ছি এ বি সি। এই তিনটে ইকুয়েশন থেকে তোমাকে কি বার করতে হবে, ফ্রিকোয়েন্সি বার করতে হবে, টাইম পিরিয়ড বার করতে হবে, এন্ড ইনিশিয়াল ফেজ, তিনটে জিনিস বার করতে বলছি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যা আছে, যে কোনো একটা ইকুয়েশন তুলছি আমরা। সো আমরা এ বোঝাচ্ছি, এ কি দিচ্ছে দেখ, y শুড বি ইকুয়ালস টু 0.3 sin 40 পাই টি প্লাস 1.1, এটা দিয়েছে, ঠিক। এখান থেকে আমি অ্যামপ্লিটিউড কি করে বার করব? সো উই হ্যাভ টু কম্পেয়ার, কার সাথে কম্পেয়ার করব না, তো স্যার y ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস আলফা, কম্পেয়ার করলো। তো কম্পেয়ার যদি করো, এ কত হবে স্যার 0.3, হ্যাঁ না বল। এ মানে কি অ্যামপ্লিটিউড, তাহলে আমরা কি এখান থেকে অ্যামপ্লিটিউড পেয়ে গেলাম, যে অ্যামপ্লিটিউড কত হবে স্যার, অ্যামপ্লিটিউড এ শুড বি ইকুয়ালস টু স্যার 0.3। কোনো ইউনিট দেয়নি বলে ইউনিট লিখলাম না, তুমি এখানে নিচে লিখে দেবে ইউনিট। রেকর্ডিং হচ্ছে তো, দেখতে বাবা। ওকে, আর কি দিয়েছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, বল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে কি দিয়ে লিখি বল, শ্রীতমা বলো কি দিয়ে লিখি, ওমেগা, ওমেগা দিয়ে লিখি না।
তাহলে ইকুয়েশন কম্পেয়ার করলে ওমেগা কি হয়ে যাচ্ছে 40 পাই, তাহলে ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হয়ে গেল স্যার 40 পাই ইউনিট। খুব ভালো। ফ্রিকোয়েন্সি কত হবে তাহলে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি করে বার করি আমরা বলো, ফ্রিকোয়েন্সি মানে এন, এন মানে কত হয় ওমেগা বাই 2 পাই, হ্যাঁ না বল, কেন কি করে পেলি, ওমেগা মানে কত হয় বলতো 2 পাই, মনে পড়ছে? তাহলে এন মানে কত হয়ে গেল ওমেগা বাই 2 পাই, ওমেগা বাই 2 পাই মানে কত হবে স্যার 40 পাই বাই 2 পাই, বাদ দিয়ে ক্যালকুলেট করছি কেন, 2 হবে নাকি, তাহলে 2 ইউনিট, ও 2 পাই 20 ইউনিট, সরি 20 ইউনিট। টাইম পিরিয়ড কি করে বার করবো, টাইম পিরিয়ড, তাহলে টাইম পিরিয়ড মানে কত হবে 1 বাই n, এটাও হয়, আবার টাইম পিরিয়ড মানে 2 পাই বাই ওমেগা, তাহলে 1 বাই n হয়ে গেল 1 বাই 20, এটাও ইউনিট, ঠিক বলছি তো? আর ইনিশিয়াল ফেজ বল, ইনিশিয়াল ফেজ কত হবে অরণ্য, ইনিশিয়াল ফেজ কত হবে 1.1, ইয়েস। এবার দেখো যদি ইউনিট থাকতো, ইনিশিয়াল ফেজ যেটাকে আমরা আলফা বলছি সেটা হবে 1.1, যদি ইউনিট থাকে না, এই ভেতরের ইউনিট গুলো সবসময় হবে মাথায় রাখবি রেডিয়ান এককে, হ্যাঁ ভেতরে কিন্তু ডিগ্রি ইউনিট হবে না, মানে এগুলো সব কিন্তু রেডিয়ান ইউনিট হবে, একটাও কিন্তু ডিগ্রিতে আসবে না, তাই 1.1 ডিগ্রি বলে দিলে ভুল হয়ে যাবে, 1.1 রেডিয়ান হবে বা র্যাড হবে, ক্লিয়ার হলো? সো 1.1 কত হবে র্যাড বা রেডিয়ান, ক্লিয়ার? তাহলে বাকি দুটোর কি করতে পারবো, বি আর সি, বিসি পারবো করতে? চলো এটা প্রবলেম, সলিউশনটা আমি করে দিয়েছি এখানে, মানে গুগল থেকে তোলা অ্যাকচুয়ালি। কোশ্চেনটা ভালো লাগলো। কনসিডার আ পার্টিকেল আন্ডারগোয়িং সিম্পল হারমোনিক মোশন, ধরে নাও একটা পার্টিকেল আছে যে কিনা সিম্পল হারমোনিক মোশনে আছে, ক্লিয়ার? সিম্পল হারমোনিক মোশনে আছে, দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এট পজিশন x1 ইজ v1, মানে x1 পজিশনে তার ভেলোসিটি কত স্যার v1, আর x2 পজিশনে অবভিয়াসলি বলবে কত v2, তাহলে বলছে তার টাইম পিরিয়ড এন্ড অ্যামপ্লিটিউড ইজ, আচ্ছা t বাই a, এটা বার করতে বলেছে। তাহলে আমাদের কাছে ভেলোসিটির ফর্মুলা কি ছিল স্যার, v শুড বি ইকুয়ালস টু, বলো কত ছিল বলো, ওমেগা রুট আন্ডার a স্কয়ার মাইনাস, এইটাই ছিল না, তার মানে একবার x এর জায়গায় x1 বসাবো, v এর জায়গায় কি বসাবো v1, দেখো তাই করেছি, একবার x এর জায়গায় x2, v এর জায়গায় v2, দুটোকে বাদ দিয়ে দাও, v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, সামহাউ তুমি এটা পাচ্ছ, দিয়ে এখান থেকে তুমি কি পাচ্ছ ওমেগা বার করছো, ওমেগাটা বেরিয়ে গেল, ওমেগা বেরোলো মানে কি বেরিয়ে যাবে স্যার টাইম পিরিয়ড, কেন t সমান 2 পাই বাই ওমেগা, বুঝতে পারছো ব্যাপারটা, টাইম পিরিয়ড বেরিয়ে গেল। আবার দেখ এই দুটোকে যদি ভাগ করি v1 স্কয়ার বাই v2 স্কয়ার, আস্তে v1 স্কয়ার বাই v2 স্কয়ার, তাহলে দেখ এখান থেকে আমরা এটাকে বার করব, তাহলে দুটো উপায় নিলাম, একটা মাইনাস করে ওমেগা বার করব দিয়ে টাইম পিরিয়ড বার করব, আর একটা v1 বাই v2 করে সেখান থেকে কি বার করব এ বার করব, দিয়ে তাদের রেশিও করব, বেরিয়ে যাবে অ্যান্সার। স্টেপ দুটো বোঝাতে পারলাম, বাড়িতে কিন্তু সবগুলো করবে, এটা কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেয়, বড় ভাবিও না যে খুব বড় আছে আসবে না পরীক্ষায়, ক্লিয়ার? পরীক্ষায় দিয়ে দিতেই পারে। এসএইচএম আমাদের শেষ করলাম, ওয়েট এসএইচএম শেষ করলাম, আই হোপ আমাদের টাইম আছে 10টা পর্যন্ত, তো পরের চ্যাপ্টারটা আমি শেষ করে দিচ্ছি। সো এসএইচএম আমরা শেষ করলাম, পরের চ্যাপ্টারটা এটা হচ্ছে অসিলেশনস বা নেচার অফ ভাইব্রেশন, ক্লিয়ার? ওই 9:35 বাজছে, আই হোপ 10টা পর্যন্ত টাইম থাকবে আমাদের কাছে, সো 10টা পর্যন্ত করাচ্ছি, ওকে? সো নেচার অফ ভাইব্রেশন, ভাইব্রেশন মানে কি কম্পন, সামথিং দ্যাট ইজ ভাইব্রেটিং, ভাইব্রেটিং কে আমি বাংলায় কি বলবো, কম্পন, কাঁপছে, আমি কথা বলছি ভোকাল কর্ড কাঁপছে, মিথ্যা কথা বললে বুক কাঁপে, সো এভরিওয়্যার দেয়ার ইজ সাম ভাইব্রেশন। আস্তে ভাই, ওই ক্লাস বাড়ি যাবি, সিরিয়াসলি ভাই এত বকছিস কেন, সানা কিছু হয়েছে নাকি? চলো আজকে এত বকছে কেন, সানা অন্যদিন তো চুপচাপ থাকে। সো টাইপস অফ অসিলেশনস, অসিলেশনস মানে আমরা বুঝিয়ে দিয়েছি আগের ক্লাসে, কম্পন। অসিলেশনকে 3 ভাগে ভাগ করা, একটা হচ্ছে ফ্রি অসিলেশন, ফ্রি ইউ আর ফ্রি, কোনো বাউন্ড নাই তার মধ্যে। সেকেন্ড হচ্ছে ড্যাম্পড অসিলেশন, অসিলেশন নষ্ট হয়ে যাচ্ছে, অসিলেশন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর ফোর্স মানে অসিলেশনটাকে জোর করে অসিলেশনে রাখবো, ফোর্সড ফুললি, তুই ছেড়ে যাবি আমি তোকে ছেড়ে যেতে দেবো না, ফোর্সড ভাইব। সো 3 টাইপের ভাইব্রেশন নিয়ে আমরা এখানে আলোচনা করব, দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং।
এই চ্যাপ্টার থেকে তোমরা এক্সপেক্টই করবে না পরীক্ষায় কোশ্চেন দেবে, কিন্তু যেহেতু চ্যাপ্টার আছে তাই পড়াতে হবে। এক্সপেক্টই করবে না এখান থেকে কোশ্চেন দেবে, দিলে পরে কপাল ভালো যে হ্যাঁ এখান থেকে দিয়েছে, আর যেহেতু চ্যাপ্টারটা আছে আমাদেরকে পড়তে হবে। 3 পাতা 4 পাতা সেটা তো বলে দেবেন, শেষ করে দিই। ক্লিয়ার? সো নেচার অফ ভাইব্রেশনের মধ্যে আমরা প্রথমে পড়বো ফ্রি অসিলেশন। ফ্রি অসিলেশন মানে কি? কনসিডার করো তোমার কাছে একটা পেন্ডুলাম আছে, এবার এই পেন্ডুলামটাকে তুমি কোনো একটা জায়গায় এনে টেনে ছেড়ে দিয়েছো, এবার পেন্ডুলামটা কি হবে স্যার? দুলবে। এই যে দুলছে, এই যে অসিলেশনটা, এই অসিলেশনটা ও কমপ্লিটলি তার নিজের উপর ডিপেন্ড করছে, বিকজ তার টাইম পিরিয়ড কত স্যার? 2 পাই রুট আন্ডার কত? L/G। দেখো কোনো কিছুর উপর ইফেক্ট পড়ছে না, যেহেতু কোনো কিছুর উপর ইফেক্ট পড়ছে না তাহলে টাইম পিরিয়ড ফিক্সড থাকবে, ফ্রিকোয়েন্সি ফিক্সড থাকবে, অসিলেশন কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যদি না কোনো রকমের কোনো বাধা থাকে। বাধা মানে এয়ার থাকলে এয়ার রেজিস্ট্যান্স থাকবে। ধরো যেখান থেকে ঝুলছে সেই জায়গাটায় একটা কি হচ্ছে? ফ্রিকশন, তো ফ্রিকশনের জন্য বন্ধ হবে, আস্তে আস্তে স্লো হয়ে যাবে। কিন্তু ওগুলো যদি না থাকে, আমি বলছি কোনো ডিসিপেটিভ ফোর্স যদি না থাকে, ডিসিপেটিভ ফোর্স না থাকলে ও অনন্তকাল চলবে। সেই কারণে এই ওয়েভটা কন্টিনিউয়াসলি কোনো রকমের ডিকে ছাড়া, কোনো রকমের নষ্ট হওয়া ছাড়া যত দূর ইচ্ছা চলে যেতে পারে, এটাকেই বলবো আমরা কি? ফ্রি অসিলেশন। এটাকে আমরা বলবো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এর ফ্রিকোয়েন্সিকে, বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? n 1/2 পাই রুট আন্ডার G/L। এটাকে বলবো আমরা কি? না তো ন্যাচারাল অর ফ্রি ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। কোন রকম বাধা নাই, দ্যাটস কমপ্লিটলি ফ্রি, কমপ্লিটলি ফ্রি, ও নিজের মতো করে দুলছে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? নিজের মতো করে দুলছে, এটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এবার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি লিটারালি আমরা খুঁজে পাবো না। আমরা যদি একটা পেন্ডুলামকে দুলিয়ে ছেড়ে দিই, আচ্ছা একদিন সারাদিন দুললো, 2-3 দিন পর দেখবো এসে থেমে গেছে। কারণ কি? 1 নম্বর এয়ার আছে, এয়ার রেজিস্ট্যান্স তো কাজ করছে, আর 2 নম্বর কি আছে? যেখান থেকে ঝুলছে সেই জায়গাটায় কি আছে? সাম ফ্রিকশন, সেখান থেকে সাম ফ্রিকশন, ঝুলছে যেখান থেকে, তো সেখান থেকে সাম ফ্রিকশন আছে। ফ্রিকশনের জন্য ও আটকে যাবে আস্তে আস্তে, এবং আস্তে আস্তে আটকে যাবে মানে কি? ধরো পেন্ডুলামটা এত দূর যাচ্ছিল, এই গেল, কিন্তু পরের বার এত দূর যাবে না, কমে যাবে নাকি? আস্তে আস্তে তার কি কমবে বলতো? অ্যাম্পলিটিউড কমে যাবে। সেই জন্য দেখ, যেগুলো ড্যাম্পড অসিলেশন, নষ্ট হয়ে গেছে অসিলেশন, তার অ্যাম্পলিটিউড আস্তে আস্তে কি হচ্ছে স্যার? যেমন আমরা অনেক সময় একটা কেক নষ্ট হয়ে গেল, এই কেকটা ড্যাম্প পড়ে গেছে, ড্যাম্প পড়ে গেছে মানে কেকটা নষ্ট হয়ে গেছে, বাড়ির ড্যাম্প পড়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে, তাই না? সো নষ্ট হয়ে গেছে, অসিলেশনটা আর অসিলেশন নাই অ্যাকচুয়ালি, আস্তে আস্তে অসিলেশনটা কি যাবে? পুরোপুরি কমপ্লিটলি ডিকে করে যাবে, অসিলেশনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবার এই ড্যাম্পড অসিলেশন হয় কখন? যখন একটা এক্সটার্নাল রেজিস্টিভ ফোর্স থাকে। যদি রেজিস্টিভ ফোর্স না থাকে, কনসিডার করো ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এফ সমান কত হয়? -kx, হ্যাঁ না বল? কোনো রকমের কিছু না এখানে। কিন্তু যখনই আমি ড্যাম্পড অসিলেশনকে ইন্ট্রোডিউস করাবো, এর মধ্যে একটা রেজিস্টিভ ফোর্স -bv নিয়ে নিলাম, এটা হচ্ছে রেজিস্টিভ ফোর্স। মানে ফোর্সটা আস্তে আস্তে কি হবে? আরো কমবে। রেস্টোরিং ফোর্স কি হবে? আস্তে আস্তে কমবে। রেস্টোরিং ফোর্স যদি আস্তে আস্তে কমে যায়, তোমার অসিলেশন আস্তে আস্তে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, এবং তার অ্যাম্পলিটিউড আস্তে আস্তে ডিকে করে যাবে। এবং মাথায় রাখতে হবে, যেই দিকে রেস্টোরিং ফোর্স কাজ করছে, এই রেজিস্টিভ ফোর্সটা তার কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে, তবেই তাকে আটকাতে পারবে, আনলেস আটকাতে পারবে না। এবার এখানে আমরা সেটাই দেখিয়েছি যে ড্যাম্পিং ফোর্সটা কত? -bv, রেস্টোরিং ফোর্সটা -kx, দুটোকে মিলে কত হয়ে যাচ্ছে? -bv -kx। এবার এটার যদি সলিউশন করো, সলিউশনটা এরকম দাঁড়ায়, কিন্তু তোমার সিলেবাসে নাই। সলিউশনটা যদি করো এটা হয় x। এবার দেখো x মানে কত ছিল? আমরা যদি আগের ইকুয়েশন আমাদের পড়তাম, যেটা SHM এ পড়িয়েছিলাম, সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ SHM কি ছিল? না তো x উড বি ইকুয়ালস টু ছিল স্যার a e টু দি পাওয়ার প্লাস মাইনাস i ওমেগা টি। মনে পড়ছে? এটাই ছিল, মানে a প্লাস i ওমেগা টি প্লাস a e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা টি। দেখো ওই টার্মটা তো আছে, তার সাথে দেখো একটা টার্ম নতুন অ্যাড হয়ে গেছে, -bt/2m। মানে কসটা তো থেকে গেল, x = a sin ওমেগা টি বা cos ওমেগা টি, তার সাথে দেখো এক্সপোনেনশিয়াল একটা ডিকে টার্ম থেকে গেল। মানে কি হবে? এই টার্মটার জন্য যত টাইম বাড়বে তার এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। মানে কি হবে? ওয়েভটা দেখো এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে কি করবে? ডিকে করবে। বুঝতে পারছি ব্যাপারটা? এক্সপোনেনশিয়ালি দেখো ডিকে করছে, দেখো এরকম ভাবে। তো ড্যাম্পড অসিলেশনস এইভাবে কাজ করে, এবং এক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ড্যাম্পড অসিলেটর মানে যে ওকে ড্যাম্প করছে তার কত হবে? এটা হচ্ছে তার ফর্মুলা, ω² - b/2m এর হোল স্কয়ার। আউট অফ সিলেবাস এগুলো মনে রাখবে না, এটুকু মনে রাখবে যারা শুধুমাত্র বোর্ডকে ফোকাস করছো। যারা শুধুমাত্র বোর্ডকে ফোকাস করছো, এদিকটা পুরো বাদ রাখবে। যদি পারো পড়তে পারো, ভালো। ক্লিয়ার হয়েছে?
ড্যাম্পড অসিলেশনস। তাহলে ড্যাম্পড অসিলেশন মানে কি স্যার? আস্তে আস্তে অসিলেশনটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অসিলেশনটা বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাচ্ছে। কোনো না কোনো এক্সটার্নাল এজেন্ট তার মধ্যে ঢুকে গেছে, তার মধ্যে একটা রেজিস্টিভ ফোর্স হিসেবে কাজ করছে, বাধা দিচ্ছে। সো ড্যাম্পড অসিলেশনস কাজ করছে। ক্লিয়ার হলো? এবার যদি ড্যাম্পড অসিলেশনের ক্ষেত্রে টোটাল এনার্জির ক্যালকুলেশন দেখি, তো টোটাল এনার্জি দেখো এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কনস্ট্যান্ট ছিল, হ্যাঁ না বলো? এটা টোটাল হতো যদি কোনো ড্যাম্পিং না থাকতো। ড্যাম্পিং না থাকলে স্যার ফিক্সড এইভাবে চলছে, কিন্তু দেখো এখানে ড্যাম্পিং ফিক্স থাকবে না কেন? ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2m অসিলেশনে ঢুকে গেছে। সেই কারণে কি হবে স্যার? সেই কারণে আমাদের এনার্জিও কি হবে? ডিকে করে যাবে। কেন? এ পার্টটা দেখো ডিকে করছে, তো এ পার্টের জন্য এটা আস্তে আস্তে স্যার ডিকে করবে। সে বলে আমাদের কি হবে? এনার্জিটা আস্তে আস্তে এসএইচএম এর কি হবে? কমবে। এসএইচএম এর এনার্জি আস্তে আস্তে কমবে, এসএইচএম আস্তে আস্তে কি হয়ে যাবে? থেমে যাবে। ক্লিয়ার হলো? আর মনে হবে না যে ভাত ছাই অনেক হলো, আর ভালো লাগছে না। ক্লিয়ার? আর দুলবো না। ওকে, সো এটা হচ্ছে ড্যাম্পড অসিলেটর টোটাল এনার্জি অফ দ্যাট। ক্লিয়ার? সো ইউ ক্যান এগুলো মনে রাখতে পারো। এবার একটা প্রবলেম দেখছি আমরা, এই প্রবলেমটা একটু বাইরে করে নিও। হ্যাঁ, এটা বাইরে করে নিও একটু, সোজা একদম ইজি, সহজ একদম। এবার অসিলেশন তো নষ্ট হয়ে গেছে, মানে কি হচ্ছে? অসিলেশন দুলছো, আগে খুব সুন্দর দুলছিল, কিন্তু আস্তে আস্তে অসিলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো রেজিস্টিভ ফোর্স এসছে। এবার আমি অসিলেশনটাকে কি করছি? বজায় রাখার জন্য বাইরে থেকে যতটা এনার্জি লস হচ্ছিল ততটা এনার্জি আমি ওকে কি সাপ্লাই করছি। তাহলে এনার্জি কি হবে? অটোমেটিকলি আবার সেই অসিলেশন চলতে থাকবে, তাই না? বুঝতে পারছি ব্যাপারটা? অসিলেশন যতটা নষ্ট হচ্ছে আমি তাকে ফোর্স দিচ্ছি যে অসিলেশন তুমি করো, তাহলে আমাকে একটা এক্সটার্নাল সাম পিরিয়ডিক ফোর্স দিতে হবে। হ্যাঁ না হলো? পিরিয়ডিক কেন হবে? কারণ আমি এখান থেকে ক্লিকিং রাখছি, ধরো পেন্ডুলামটা এলো, ক্লিক করলাম, গেল। এবার এই ক্লিকটা কত হবে? না তো যতটা হবে আমার ড্যাম্পিং এর জন্য এনার্জি লস, ঠিক ততটা এনার্জি আমার এখানে কি হবে? সাপ্লাই দেবে সেই ফোর্সটা। ওকে, সেই পিরিয়ডিক ফোর্সটা ততটা পরিমাণ সাপ্লাই দেবে যতটা পরিমাণ আমি নষ্ট হচ্ছে বাই দ্য ড্যাম্পিং অফ দ্য ফোর্স। সো এক্সটার্নাল ফোর্স শুড বি পিরিয়ডিক হেয়ার, অ্যান্ড উই ক্যান কনক্লুড দ্যাট যে আমরা যে ফোর্সটা দিচ্ছি সেটা রেজিস্টিভ ফোর্সের এগেনস্টে কাজ করবে, দ্যাট ইজ রেজিস্টিভ ফোর্সের এগেনস্টে কাজ করবে। ক্লিয়ার? তো রেস্টোরিং ফোর্স কত ছিল? মাইনাস কে এক্স। ড্যাম্পিং ফোর্স কত ছিল? মাইনাস বিভি। আর আমরা যে পিরিয়ডিক ফোর্স দিচ্ছি কত স্যার? কস ওমেগা টি। আমি বারবার বললাম পিরিয়ডিক হবে, পিরিয়ডিক হতে হবে ভাই, নালে কি হবে? ও তোমার ওখানে আস্তে আস্তে একবার ক্লিক করে চলে গেল, দিয়ে আসছে আবার ক্লিক মারছে না, ওরকম হলে হবে না। মানে যত দূর আসছিল আবার এলো, একটা ক্লিক পেলো, আবার গেল, আবার ক্লিক পেলো। মানে কি হচ্ছে? যখনই যখনই ও পথভ্রষ্ট হচ্ছে ওকে কি করছি? আমি আবার পথে নিয়ে আসছি। ক্লিয়ার হলো কনসেপ্টটা? ইজ ইট ক্লিয়ার? আমি কি বলতে পারলাম? সেই জন্য দেখো ইকুয়েশনটা এরকম হয়ে গেছে। এবার এর সলিউশন করলে পরে এরকম একটা ইকুয়েশন দ্বারা দিয়েছিল, দরকার নেই, এতটা লাগবে না, তোমরা জাস্ট তোমরা মনে রাখতে পারো, সেজন্য আমরা পুরো ক্যালকুলেশনের পার্ট এখানে করবো না। আমি কি পুরো সিচুয়েশনে বলতে পারলাম ফোর্স ভাইব্রেশন? সো ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে এই কেসটা আমরা দেখতে পাই। এখন ফোর্স ভাইব্রেশন দেখা যায় কোথায়? হোয়ার উই ক্যান ফাইন্ড দ্যাট ফোর্স ভাইব্রেশন? তবলা, তবলায় দেখবে ওপরে যে মেমব্রেন আছে, মেমব্রেন যে চামড়া থাকে, চামড়া, সেই চামড়ায় আমরা বাড়ি মারি, সেই চামড়ার ভাইব্রেশন খুবই কম হয়, সেটা আমাদের কান পর্যন্ত পৌঁছাবে না যদি না তার ভেতরে এয়ার কলাম থাকতো। তবলার ভেতরে এয়ার কলাম কি করে? এয়ার কাঁপতে চায় না, এয়ার তো সুন্দর আরামসে বসে আছে, কিন্তু ওপরে যখন মেমব্রেন টং করে বাড়ি মারছি এয়ারও ভাইব্রেট করে উঠছে তার সঙ্গে। কেন? মেমব্রেন কাঁপছে, ওকে কাঁপাচ্ছে, তুই আমার সঙ্গে সঙ্গে কাঁপ। তাহলে কি হবে? অতগুলো একসাথে কাঁপলে ভাইব্রেশন বেশি হচ্ছে, ফোর্সফুলি ভাইব্রেশন হচ্ছে। তার একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝবে। ধরো এরকম দুটো জায়গায় আমি দুটো লাঠিকে পুঁতে রেখেছি, আর সামহাও এরকম ভাবে রেখেছি আমি। এবার যদি আমি এখানে একটা পেন্ডুলামকে নিয়ে ঝুলিয়ে দিই, দিয়ে পেন্ডুলামটাকে দিয়ে আমি এরকম করে দোলাই, পেন্ডুলামটাকে দোলাই, তাহলে এই পেন্ডুলামটা যে ফ্রিকোয়েন্সি নিয়ে দুলবে সেটা কি তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি? হ্যাঁ না বলো? কারণ বাইরে থেকে কোনো কিছু নাই। এবার এটাকে দুলিয়ে রেখে দিলাম, ওকে, দিয়ে স্টপ করলাম। দিয়ে আমি এখানে কি করলাম? সেম সেম সাইজ, সেম হাইট, সব সেম লেংথের আর একটা পেন্ডুলামকে নিলাম, দিয়ে একে কি করলাম? এরকম দুলিয়ে ছেড়ে দিলাম। এর সঙ্গে সঙ্গে দুলবে না, আফটার সাম টাইম দেখবো এটা দুলতে শুরু করেছে। কেন বলতো? এই ভাইব্রেশনটা এখান পর্যন্ত পৌঁছালো, পৌঁছে এবার এটা দুলছে। প্রথমে কি হবে? এর নিজের ফ্রিকোয়েন্সিতে দুলতে চাইবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে এর ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে? সেম। তাহলে একে নিজের ইশারায় নাচতে বাধ্য করলো, ফোর্সড, যে আমার ফ্রিকোয়েন্সিতে তুমি কাঁপো। ইজ ইট ক্লিয়ার? তবলার ক্ষেত্রেও তাই হচ্ছিল, মেমব্রেনে বাড়ি মারছিলাম, তার ভেতরে এয়ার কি করছিল? এয়ারের নিজস্ব ফ্রিকোয়েন্সি এখানে কিছু নাই, মেমব্রেনের ফ্রিকোয়েন্সিতে এয়ার কি হচ্ছিল? কাঁপছিল। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানেও তাই হচ্ছে।
বুঝতে পারলাম ব্যাপারটা? এবার আমরা যদি ডিফারেন্ট হাইটের আর কিছু সেম হাইটের ফ্রিকোয়েন্সিকে রাখি, দেখা যাবে একটাকে দুলিয়ে ছেড়ে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে এর টাইম পিরিয়ড আর এর টাইম পিরিয়ড সব সেম হয়ে গেছে। কেন বলতো? টি মানে কত? 2π√L/g। যেহেতু সবার এল সেম, টাইম পিরিয়ড সেম, সবার ফ্রিকোয়েন্সি এক হয়ে গেছে। আবার এদেরকে তুলতে গেলে দেখবো এদের ফ্রিকোয়েন্সি আর এদের ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে? সেম। এবার যদি কোনো একটা পার্টিকেলের নিজস্ব ফ্রিকোয়েন্সি এক্সটার্নাল ফ্রিকোয়েন্সির সাথে সমান হয়ে যায়, তখন সেই ঘটনাটাকে বলা হয় রেজোন্যান্স। দ্যাট টার্ম ইজ কল্ড অ্যাজ রেজোন্যান্স। এবং যে ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স হয় তাকে বলা হয় রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। অনুনাদ, বাংলায় বললে অনুনাদ। মানে আমি নিজের ফ্রিকোয়েন্সিতে দুলছিলাম, আমাকে কি করলো, বাইরে একটা এনার্জি আমাকে বা ফ্রিকোয়েন্সি দিল, কিন্তু সেই ফ্রিকোয়েন্সি আর আমার ফ্রিকোয়েন্সি সেম। তাহলে কি হবে? আমাদের যে অ্যাম্পলিটিউড বা আমাদের যে কম্পন সেটা অনেক বেড়ে যাবে। যখন দুটো সেম ফ্রিকোয়েন্সির ম্যান বা ওয়েমেন একটা কাজ করে, তার এফিসিয়েন্সি অনেক বেশি হয়, অনেক বেশি। কারণ তোমার ফ্রিকোয়েন্সি যদি আমার সাথে ম্যাচ করে যায়, আমার সাথে কাজ যদি তুমি ঠিক মতো করো, তাহলে কি হবে? দুজনের আউটকাম দ্যাট উইল বি মাচ মোর হায়ার। কিন্তু এরকম ভাবো যে একজনের এফিসিয়েন্সি বা একজনের ফ্রিকোয়েন্সি একদম কমপ্লিটলি এগেনস্ট দ্য আদার, তখন তাদের কি হবে? রেজোনেন্স হবেই না। না হলে পরে কি হবে? তাদের যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা এক্স্যাক্টলি আগের মতো হবে না। কিন্তু সেম হয়ে গেলে কি হবে? আউটকামটা বেশি হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? সো ফ্রিকোয়েন্সি ম্যাচ করলে সেক্ষেত্রে কি হবে? রেজোনেন্স হবে, এবং সেক্ষেত্রে কি হবে? আমার তার অ্যাম্পলিটিউড বা এগুলো কি হবে? বৃদ্ধি পাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ফ্রিকোয়েন্সিটা ভালো হবে। রেজোনেন্সটা কনসেপ্ট বুঝতে পারলাম। এবার অনেক সময় আমরা যখন ব্রিজের ওপর দিয়ে যাই, তখন সেনারা দেখবে যখন যায় মার্চ করতে করতে যায়, লেফট রাইট করতে করতে, ব্রিজের ওপর দিয়ে লেফট রাইট করতে করতে যায় না কেন? সেনারা যদি একসাথে লেফট আর রাইট মারে, তখন কি হবে বলতো? তাদের কি হবে? এই জায়গাটা একটা ফ্রিকোয়েন্সি আছে, তালে তালে চলে। তাহলে ওই তাল তালটা যদি পড়ে ব্রিজের ওপর, তাহলে ব্রিজের পার্টিকেলও ভাইব্রেট করবে। যদি ব্রিজে কেউ দাঁড়িয়ে থাকো বেলঘরিয়া ব্রিজে, তখন দেখবে গাড়ি গেলে ব্রিজ দোলে। যদি ভালো করে খুব কেয়ারফুলি ওয়াচ করো, ব্রিজ দোলে একটু, ন্যাচারাল। এটা অত ভারী ভারী গাড়ি গেলে দুলবেই, দোলে। এবার আমি যখন লেফট রাইট করবো, তখন আমার পায়ের জন্য ব্রিজ দুলবে। এবার ব্রিজের দোলন আর আমার দোলন, বা ওর টাইম পিরিয়ড আর আমার টাইম পিরিয়ড যদি সেম হয়ে যায়, তাহলে দুজনের জন্য ফ্রিকোয়েন্সি অনেক লাউড হয়ে যাবে, রেজোনেন্স হয়ে যাবে। তখন ব্রিজ কি হবে? কোলাপস করে ভেঙে যাবে, এত ফ্রিকোয়েন্সি হয়ে যাবে তার, এত তার হয়ে যাবে ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলাম ব্যাপারটা? সেজন্য কোনোদিনও কোনো মানে মানে আর্মিকে এরকম ভাবে কখনো মার্চ করতে দেয় না ব্রিজের ওপর, জানে না কোলাপস করে। যদিও বা ব্রিজ কোলাপস করার জন্য আর্মির মার্চ লাগে না, এমনি কোলাপস হয়ে যায় আমাদের দেশে, মানে হাঁটলেও কোলাপস হয়ে যাবে যা অবস্থা। ঠিক আছে, কি বলবো আর? ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই হচ্ছে 3 রকমের ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল, আর আমরা কি পড়লাম এইগুলো। ক্লিয়ার হলো? আচ্ছা, কোনো একটা জায়গায় যদি অনেকগুলো সাউন্ড আছে, কোনো এক জায়গায় অনেকগুলো সাউন্ড আছে, এবার সাউন্ড কি অনেক সময় রিফ্লেক্ট করে। যেমন ধরো পাহাড়ে অনেকগুলো এরকম করে পাহাড় আছে, তার মাঝে গিয়ে আমি ক্ল্যাপ করি বা কারোর নাম ডাকি, তখন মাল্টিপল রিফ্লেকশন হয়, যেটা আমরা পরে পড়বো। সেটাকে বলা হয় রিভারবেরেশন, অনুরণন। যেমন মেঘ গুরু গুরু সাউন্ড, মেঘ একবার আওয়াজ হয়, ঘর্ষণটা একবারই লাগে, কিন্তু তার রিফ্লেকশন বিভিন্ন লেয়ার থেকে বারবার আমাদের কানে এসে পৌঁছায়, বলে সেই জায়গাটায় কি হয়? রিভারবেরেশন হয়। রিভারবেরেশন, তাই না? রিভারবেরেশন হয়। সো রিভারবেরেশন মানে বারবার রিফ্লেকশন অফ সাউন্ড, এটা রিভারবেরেশন আমরা পাবো। যখন আমরা কোনো একটা সাউন্ডের ইনস্ট্রুমেন্ট পড়বো সাউন্ডের ক্ষেত্রে, তখন সেই সাউন্ডটা কতটা আমাদের কানে ভালো আসছে তার উপর ডিপেন্ড করছে সেই সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স। একটা সাউন্ড সুর বর্জিত, মানে যেটা শুনতে ভালো লাগে না, আর একটা কি হতে পারে? শ্রুতি মধুর হতে পারে, যেটা শুনতে ভালো লাগে। এই যে শ্রুতি মধুর যেগুলো শুনতে ভালো লাগে, ঠিক আছে, তার সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স হয় 3টে বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে প্রাবল্য, লাউডনেস, একটা হচ্ছে পিচ, তীক্ষ্ণতা, আর একটা হচ্ছে কি মানে তোমার গুণ বা জাতি, ইংলিশে তাকে বলা হয় কোয়ালিটি বা টিম্বার, টিএমবিআর, টিম্বার। তো লাউডনেস কি? বাবা মার যদি ঝগড়া হয়, তখন দেখবে বাবার কথা না বুকে এসে লাগে, ভয় লাগে, যে বোধহয় খুনটুন হয়ে গেল, একটা এরকম সিচুয়েশন লাগে, যে বাবার ঝগড়ায় বাবা এত জোরে কথা বলে। বিকজ বাবাদের ভোকাল কর্ডের এই জায়গাটা কি হয়? ছেলেদের বা পুরুষদের খুব সুগঠিত হয়, সেজন্য তাদের এই জায়গাটা শরৎতন্ত্রীর সাইজটা যেহেতু বড়, তাই কথা অনেক জোরে বেরোয়, লাউড। মেয়েদের এত লাউড হয় না, বিকজ অনেক মেয়েরা আবার লাউড হয়, মেয়েদের লাউড হয় না। এবার দেখো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে ভাই। তো অনেক লাউড হয় বিকজ অফ দিস ওয়ান। তো সনকের আকার, যাকে কাঁপাচ্ছি, তার আকার যদি বড় হয়, তাকে ভাইব্রেট করলে তার থেকে সাউন্ডও বেরোবে বড়, তো তার লাউডনেস অনেক বেশি হবে। এবার লাউডনেস বেশি হলে পরে
আমরা দেখবো তার অ্যাম্পলিটিউডের সাথে ইন্টেন্সিটির একটা রিলেশন আছে। ইন্টেন্সিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউডের স্কোয়ার। তাহলে অ্যাম্পলিটিউড যদি বাড়ে, ওয়েভ যদি বড় হয়, তার ইন্টেন্সিটি কি হবে? বাড়বে। সেজন্য ভয় লাগে। সেজন্য দেখবে যে ডিজে বাজায় যে আমাদের ভাসানের সময় রাস্তা করে, তো সেক্ষেত্রে দেখবে কি হয় যে সাউন্ড গুলো আছে না, বুকে মনে হয় কাঁপছে, ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছে পেছন দিক দিয়ে, মানে এত ভাইব্রেশন হয়, কারণ তার ওয়েভের অ্যাম্পলিটিউড অনেক বেশি। ঠিক আছে, মনে হচ্ছে ভেদ করে পেছন দিক দিয়ে বেরিয়ে চলে গেল, কাইন্ড অফ এরকম লাগে। হ্যাঁ, অনেক সময় দেখবে জানলা ফানলা কাঁপতে শুরু করে। হ্যাঁ, ক্লিয়ার হলো না? এবার হলো কি যে কোনো একটা সাউন্ড কতটা তীক্ষ্ণ সেটা বোঝা যায় তার পিচ দ্বারা। মানে কোনো একটা সুর যদি দেখি আমরা, চড়া থাকে বা ফ্ল্যাট থাকে, শার্প অর ফ্ল্যাট, সেটা আমরা বুঝতে পারি কার মাধ্যমে? না, তো আমরা বুঝতে পারি পিচের মাধ্যমে। ওকে, তো যেমন ধরো যদি বাবা মার ঝগড়া হয়, বাবার কথা তো বুকে লাগে, মায়ের কথা কানে লাগে। আমরা মাকে একটা কথা বারবার বলি, মা খ্যাক খ্যাক করো না। তার কারণ হচ্ছে মা কথা বলে তার কথা সবচেয়ে বেশি বুকে লাগা থেকে কানে লাগে। যে মায়ের কথা একদম কানে ছিল, কারণ মায়ের পিচ খুব হাই হয়, তীক্ষ্ণ হয়। ও গান করে তোমার, যদি ওর গলা আর আমার গলা দেখো, আমার গলা অনেক ভোঁতা, ব্লান্ট, ফ্ল্যাট, ও অনেক শার্প গলায় গান করতে হবে, বিকজ আমার অত শার্প গলা আসবেই না। ঠিক আছে, আর না আসার পিছনে কারণ হচ্ছে প্রত্যেকদিন 4 ঘন্টা করে বকছি অবভিয়াসলি। তো এটা হচ্ছে তার গল্প। তো এই হচ্ছে, যেমন ধরো মেয়ে আর ছেলেদের মধ্যে দেখো, মেয়ে অনেক তীক্ষ্ণ গলা, এটা করে তীক্ষ্ণ। অনেক ছেলে আছে যারা খুব হাই নোটে গান করে, তার পিচ অনেক হাই হয়। অনেকে আবার খুব লো পিচে গান করা। হাই পিচে গান করা সবাই পারে, লো পিচে খুব সুন্দর সুর ধরে রাখা ইজ কোয়াইট টাফ। সবাই পারে না এটা, মানে যুগে যুগে দু একজনই পারে, কিশোর কুমার, মোহাম্মদ রাফি, এরাই পারতো। লো পিচে গান করা ইজ কোয়াইট টাফ, মানে হয়ই না গান করা। যাই হোক, হোয়াটএভার। আর একটা বিভিন্ন জায়গা থেকে যদি একই মানে বিভিন্ন বাদ্যযন্ত্র, যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস থাকে, সেখান থেকে যদি আমাদের সাউন্ড আসে, সেই সাউন্ডগুলো আমাদের কানে এলে পরে আমরা বুঝতে পারবো যে কোনটা হারমোনিয়ামের সাউন্ড, কোনটা গিটারের সাউন্ড। যেমন অনেক ভিড়ের মাঝেও যদি তোমার মা চিৎকার করে, রিতম অবভিয়াসলি বুঝে নেবে এটা আমার মায়ের, রিতম বুঝে নেবে এটা আমার মায়ের গলা, কারণ কি তার ছোটবেলা থেকে এটা জানা আছে মায়ের ফ্রিকোয়েন্সি কেমন, তাই না? অবভিয়াসলি। সো আমরা এটা বুঝে নিতে পারবো। যেমন হারমোনিয়াম বাজলে আমরা বুঝে নেবো এটা হারমোনিয়াম বাজছে, গিটার বাজছে। সো উই ক্যান, আমরা এটা বুঝে নিতে পারবো যে ওটা ওরই গলা। এইটাকে বলছি আমরা টিম্বার। এই টিম্বারটা ডিপেন্ড করে ওয়েভ ফর্মের জন্য। বিভিন্ন ওয়েভ ফর্ম হয়। ফ্লুটের ওয়েভ একরকম হবে, কারণ ফ্লুটের সাথে তুমি কোনোদিনও হারমোনিয়ামের সাউন্ডকে ম্যাচ করতে পারবে না। হারমোনিয়ামের ওয়েভ ফর্ম একরকম হবে। সো ডিফারেন্টের ক্ষেত্রে ওয়েভ ফর্ম ডিপেন্ড হবে। ক্লিয়ার হলো? আমরা যে মিউজিক্যাল স্কেল বলি সারেগামা পাধানিসা, এক্ষেত্রে এটাকে বলা হয় স্বরগ্রাম বা মিউজিক্যাল স্কেল বলতে পারো, বা নোটস বলতে পারো, হোয়াট এভার ইউ ক্যান সে। যে এই সারেগামা পাধানি এর মধ্যে সমস্ত সুর বাঁধা আছে, তার ফ্ল্যাট শার্প নিয়ে অবভিয়াসলি, এগুলোর উপর ভিত্তি করে পুরো সাউন্ড পুরোটা তৈরি হয়। ক্লিয়ার হয়েছে? তো এই চ্যাপ্টার এগুলোই ছিল, একটু পড়ে নিও বাড়িতে। ওকে, তাহলে আমরা দুটো চ্যাপ্টার শেষ করে ফেললাম।